আসলে আজকে কি কি পড়াবো। আমি তোমাদেরকে পড়াবো প্রথমে হচ্ছে গিয়ে কি রক্ত ও রক্তকণিকা। আমার আজকে ক্লাসটার মধ্যে মেইন ফোকাস থাকবে কি যে তোমাদের এইচএসসি তে এই চ্যাপ্টার থেকে যদি রিটেন আসে তাহলে সেটা তোমরা কিভাবে কভার করবা। ওকে, রিটেনটা কিভাবে কভার করবা এই চ্যাপ্টার থেকে সেটা আমার মেইন ফোকাস থাকে। তাহলে আজকে আমি কি পড়াবো সেখানে আমি টপিক গুলো এখানে লিখে ফেলেছি। আমি পড়াবো রক্ত, রক্তকণিকা, কার্ডিয়াক চক্র এবং হৃৎপিণ্ড নিয়ে আমরা আলোচনা করব। হৃৎপিণ্ডের মধ্যে একটা মায়োজেনিক নিয়ন্ত্রণ আছে সেটা নিয়ে আলোচনা করব। ব্যারো রিসেপ্টর নিয়ে আলোচনা করবো। আমি জানি ব্যারো রিসেপ্টর নিয়ে তোমরা যারা এখানে জয়েন করে আছো তাদের মধ্যে অনেকেরই বেশ সমস্যা আছে, কিছুই বুঝি না আপু, কি একটা ব্যারো ব্যারো রিসেপ্টর রিসেপ্টর লাগাই রাখছে, এটা বইয়ের মধ্যে আছে কিছুই বুঝি না, এটা কি ভিতরে এত কঠিন কেন। তারপর আমরা পড়বো কি পেসমেকার। তাহলে এই জিনিসগুলো আমি পড়বো তার আগে তোমরা হচ্ছে গিয়ে কি করো, প্রথমে আমরা যে জিনিসটা নিয়ে পড়বো সেটা হচ্ছে রক্ত। তাহলে রক্ত বললেই না আমার আসলে কেন জানি বাংলা সিনেমার কথা মনে পড়ে যায়, তাই না? বাংলা সিনেমার মধ্যে হচ্ছে গিয়ে কি রক্তের ছড়াছড়ি, মানে কিরকম একটা অবস্থা, মানে যদিও আসলে ওগুলি রক্ত থাকে না। যাই হোক, তাহলে আজকে আমরা হচ্ছে গিয়ে কি, তোমরা বলতে পারো আপু সবকিছুর মধ্যে আপনি বাংলা সিনেমা নিয়ে আসেন কেন। আমি আসলে অনেক বেশি বাংলা সিনেমা দেখি না, কিন্তু কেন জানি আসলে সবকিছুর সাথে বাংলা সিনেমার একটা হচ্ছে গিয়ে কি আমি একটা সম্পর্ক খুঁজে পাই। যদি কখনো সুযোগ হয় তাহলে হচ্ছে গিয়ে বায়োলজি নিয়ে একটা বাংলা সিনেমা বানানো যাবে, কি বলো? যাই হোক, তাহলে আমরা প্রথমে শুরু করব হচ্ছে গিয়ে কি রক্ত দিয়ে। এখন রক্ত জিনিসটা কি? রক্ত হচ্ছে গিয়ে এক ধরনের তরল যোজক কলা। তরল যোজক কলা, ঠিক আছে? তাহলে দেখো তরল যোজক কলা, এখন এই কলা কি, কলা কি এই চাপা কলা সবরি কলা যেগুলো তোমরা খাও সেগুলো না। এই কলা মানে হচ্ছে গিয়ে টিস্যু। এখন টিস্যু আসলে হচ্ছে গিয়ে কি কি নিয়ে গঠিত হয়? টিস্যু গঠিত হবে হচ্ছে গিয়ে কতগুলো কোষ নিয়ে। তাহলে রক্তের মধ্যে অবশ্যই কতগুলো কোষ থাকবে, কারণ যেহেতু রক্তকে আমরা বলছি এক ধরনের টিস্যু, তাই না? রক্তকে আমরা বলতেছি তরল টিস্যু, অবশ্যই তরল। রক্তকে কখনো তোমরা কঠিন হিসেবে দেখেছো? দেখো নাই। তাহলে রক্ত হচ্ছে গিয়ে কি তরল যোজক টিস্যু। তাহলে এই টিস্যুর মধ্যে অবশ্যই কিছু কোষ থাকবে, সেই কোষগুলোকে আমরা কি বলতে পারি? রক্ত কোষ, তাই না? রক্তের কোষগুলোকে আমরা অবশ্যই কি বলবো তাহলে? রক্ত কোষ বলবো। কিন্তু রক্তের কোষগুলোকে আমরা আসলে রক্ত কোষ বলি না। কেন বলি না? রক্তের কোষগুলোকে আমরা বলি মেইনলি হচ্ছে রক্ত কণিকা। তোমার বইতে দেখবা রক্তের কোষগুলোকে হচ্ছে রক্তের মধ্যে কত ধরনের রক্ত কণিকা আছে? 3 ধরনের রক্ত কণিকা আছে। তাহলে কখনো তোমার মনে এই প্রশ্নটা আসে নাই কেন রক্তগুলোকে রক্তের মানে রক্তের মধ্যে থাকা কোষগুলোকে রক্ত কোষ না বলে রক্ত কণিকা বলা হচ্ছে? কেন কণিকা বলা হচ্ছে সেটা আমি এখন বলবো। দেখো, আমরা জানি যে রক্তকণিকা কয় ধরনের হতে পারে বলতো? রক্তকণিকা হতে পারে 3 ধরনের। এখন এই 3 ধরনের রক্তকণিকা কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এখন এই যে লোহিত রক্তকণিকার ক্ষেত্রে আমরা জানবো কি যে লোহিত রক্তকণিকার হচ্ছে গিয়ে থাকবে নাকি পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকার নিউক্লিয়াস থাকে না। মানে তুমি যখন একটু চিন্তা করো, আমি যখন বোটানির ফার্স্ট চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেখানে আমি হচ্ছে কোষ নিয়ে আলোচনা করেছি। সব প্রকৃত কোষের মধ্যেই কি হয়, একটা সুগঠিত নিউক্লিয়াস থাকে। কিন্তু লোহিত রক্তকণিকা যখন পূর্ণাঙ্গ হচ্ছে সেখানে হচ্ছে গিয়ে কি আমরা কোনো নিউক্লিয়াস পাচ্ছি না। তাহলে এখানে যেহেতু নিউক্লিয়াস পাচ্ছি না তাহলে এটাকে বিজ্ঞানীরা হচ্ছে গিয়ে কি কোষ হিসেবে স্বীকৃতি দিতে চাচ্ছে না। বলতেছে যে না ভাই, নিউক্লিয়াস তো এর নাই, তাই একে আমরা কোষ বলতে পারবো না। তার জন্য এতে হচ্ছে গিয়ে কি রক্তের কোষগুলোকে হচ্ছে গিয়ে রক্ত কণিকা বলা হয়। তাহলে দেখো রক্তকণিকা আমরা কয় ধরনের দেখবো? রক্তকণিকা আমরা পাবো 3 ধরনের। আরবিসি, ডব্লিউবিসি এবং হচ্ছে গিয়ে অনুচক্রিকা। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসল, ডব্লিউবিসি মানে হচ্ছে গিয়ে হোয়াইট ব্লাড কর্পাসল, মানে হচ্ছে গিয়ে কি শ্বেত রক্তকণিকা আর অনুচক্রিকা। এখন কাহিনী যদি এখানেই শেষ হতো তাহলে কি হতো? খুবই ভালো হতো। কিন্তু ওই যে একটা কথা আছে না, শেষ হয়েও হইল না শেষ। 3 রকম রক্তকণিকা আবিষ্কার করেই আমরা হচ্ছে গিয়ে কি শান্ত হয়ে থাকতে পারি নাই। কারণ মানুষের আসলে হচ্ছে কি ওই যে কাজী নজরুল ইসলাম বলছে থাকবো না কেউ বদ্ধ করে। তো আমরা এখন হচ্ছে কি দেখবো এই রক্ত কণিকা গুলোর মধ্যে আসলে কি আছে। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে না আরবিসি নিয়ে। দেখো আরবিসির মধ্যে কি থাকে? আরবিসির ক্ষেত্রে আমি প্রথমেই বলে ফেলেছি যে নিউক্লিয়াস থাকে না। তবে তোমরা কখনো হচ্ছে নিজেকে প্রশ্ন করেছো যে আরে ভাই আরবিসি তোর কেন হচ্ছে গিয়ে নিউক্লিয়াস নাই? তাহলে নিউক্লিয়াস কেন নাই? কারণ আরবিসির প্রধান কাজ হচ্ছে গিয়ে কি বলতো? আরবিসির প্রধান কাজ হচ্ছে গিয়ে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। তোমরা যদি এর পরের চ্যাপ্টারটা অর্থাৎ শ্বসন যে চ্যাপ্টারটা আছে সেটা যদি একটু ভালো করে পড়ে থাকো তাহলে সেখানে দেখবে যে আরবিসি কাজ কি করে। আরবিসি হচ্ছে কি অক্সিজেনের সাথে যুক্ত হয়। আরবিসির মধ্যে থাকে হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে গঠন করে অক্সি হিমোগ্লোবিন। এবং
কিছু হিমোগ্লোবিন হচ্ছে কি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে গঠন করে কার্বোমিনোহিমোগ্লোবিন, এবং এরপরে হচ্ছে রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন অংশে হচ্ছে কি করবে, অক্সিজেন সাপ্লাই দিবে, আর দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাই অক্সাইড গুলো নিয়ে ফুসফুসে চলে আসবে। তাহলে এই যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড, তার জন্য তো হচ্ছে আরবিসির ভিতরে একটা জায়গা লাগবে, কারণ এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড আরবিসির ভিতরে থাকবে, আর আরবিসির ভিতরে থাকা হিমোগ্লোবিনের সাথে সে হচ্ছে গিয়ে কি হয়, যুক্ত হয়। তাহলে এই হিমোগ্লোবিনকে জায়গা দেওয়ার জন্য নিউক্লিয়াস বলে, আহারে হিমোগ্লোবিন তোর জন্য আজকে আমরা হচ্ছে গিয়ে কি আত্মত্যাগ, মানে নিউক্লিয়াস হচ্ছে তখন ভাবছে আরে হিমোগ্লোবিন তুই তো হচ্ছে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড পরিবহন করবি, তোরই হচ্ছে প্রধান কাজ, আমার তো আসলে অতটা মানে গুরুত্ব নাই এখানে, তাহলে আমি এখান থেকে আসলে চলেই যাই। তখন এখানে নিউক্লিয়াস হচ্ছে গিয়ে কি করে, একটা যুগান্তকারী আত্মত্যাগ করে। সে হচ্ছে গিয়ে কি করে, হিমোগ্লোবিনের জন্য, হিমোগ্লোবিন যাতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে পর্যাপ্ত জায়গা নিয়ে আরবিসির ভিতরে থাকতে পারে, তার জন্য সে হচ্ছে গিয়ে কি করে, পূর্ণাঙ্গ আরবিসির মধ্যে থাকে না। ওকে, তাহলে দেখো পূর্ণাঙ্গ আরবিসির মধ্যে কিন্তু আরেকটা জিনিসও নাই, সেটা কি, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এখন পূর্ণাঙ্গ আরবিসির মধ্যে কেন মাইটোকন্ড্রিয়া নেই, কারণ দেখো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কোষের শক্তিঘর। মাইটোকন্ড্রিয়া কি করে, শ্বসনে সহায়তা করে, তাই না? এবং শ্বসনের ক্ষেত্রে সে কি করে, অক্সিজেন থেকে হচ্ছে গিয়ে কি বানাবে বলতো, শ্বসনের হচ্ছে ক্রেবস চক্রের মধ্যে সে হচ্ছে গিয়ে কি করে, এটিপি তৈরি করে ফেলে। এখন আরবিসির মধ্যে অক্সিজেন যুক্ত হবে, মানে অক্সিজেন থাকবে। সেই অক্সিজেন কেন থাকে, কারণ রক্তের মাধ্যমে অক্সিজেন সমগ্র দেহে পরিবাহিত হবে। এখন সেই অক্সিজেনটাকে যদি মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে ব্যবহারই করে ফেলে, তাহলে সারা দেহে কিভাবে অক্সিজেনটা পৌঁছাবে, তাহলে হইলো না একটা সমস্যা। এই জন্য মাইটোকন্ড্রিয়াকেও হচ্ছে আরবিসি একদম হচ্ছে গিয়ে কি বিদায় করে দিছে, মানে এরকম ঘরের শত্রু বিভীষণকে হচ্ছে সে রাখতে চায় না, কারণ অক্সিজেন তার দেহে মানে অক্সিজেন সে রাখবে, কারণ সেই অক্সিজেন সারা দেহে রক্তের মাধ্যমে পরিবহন করবে। কিন্তু মাইটোকন্ড্রিয়া হচ্ছে তার ঘরে বসে সেই অক্সিজেন ইউজ করে এটিপি বানাবে, সেটা তো সে সহ্য করবে না, তার জন্য হচ্ছে আরবিসি তে কি থাকে না, এটিপি থাকে না। এখন তোমাদের বইয়ের মধ্যে আরবিসির হচ্ছে গিয়ে বিভিন্ন কাউন্ট আছে যে কি পরিমাণ আরবিসি থাকবে। এখন এটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ, তোমরা সবাই একটা ছক তৈরি করবা, সেই ছকের মধ্যে কি থাকবে, ছকের মধ্যে হচ্ছে গিয়ে যত ধরনের রক্তকণিকার নাম আছে তোমাদের বইতে সেগুলো থাকবে। তারপরে সেই ছকের মধ্যে একটা হচ্ছে কি লেখা কি, যে আমি এই সাইড দিয়ে দেখাচ্ছি নাম, তারপর হচ্ছে গিয়ে কি কত শতাংশ থাকে রক্তের মধ্যে, কত শতাংশ হচ্ছে ওই রক্তকণিকাটা, তারপরে হচ্ছে গিয়ে কি মানে কত হাজার বা কি পরিমাণ থাকবে সেটা, তারপরে হচ্ছে গিয়ে সেগুলো কোন কোষ থেকে উৎপত্তি হবে, এই কয়েকটা পয়েন্ট হচ্ছে গিয়ে একটা চার্ট বানিয়ে ফেলবা, ঠিক আছে? চার্ট বানিয়ে ফেলবা, এবং সেই চার্টটা তোমার একদম অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত ওই চার্টটা তোমার সম্বল হিসেবে থাকবে, যে শুধুমাত্র ওই চার্টটা পড়লে তোমার বইয়ের মধ্যে যে 4-5 পেজ আছে, সেই 4-5 পেজ তোমার খুব সহজেই পড়া হয়ে যাবে। এখন দেখো ডব্লিউবিসি, এখন আরবিসি তো তাও তার সাদা মনে কাদা নাই, শুধু আরবিসি হিমোগ্লোবিন নিয়ে বসে আছে, কিন্তু ডব্লিউবিসি আবার কি করছে, ডব্লিউবিসি আবার দুই ধরনের আমরা পাই। কি কি, একটা হচ্ছে গ্রানালুসাইন, গ্রানালুসাইন, আর আরেকটা হচ্ছে এক গ্রানালুসাইন, এক গ্রানালুসাইন। এখন গ্রানালুসাইড কারা আর এক গ্রানালুসাইড কারা, দেখো গ্রানালুসাইড হচ্ছে এই ডব্লিউবিসির মধ্যে কিছু কণিকা থাকবে যারা হচ্ছে গিয়ে দানাদার, তাদেরকে আমরা বলবো কি গ্রানালুসাইড, এবং কিছু কণিকা থাকবে যাদের মধ্যে আসলে দানাবিহীন বা দানাদার না, তাদেরকে আমরা বলবো কি এক গ্রানালুসাইড। কিভাবে মনে রাখবো, আমি তোমাদেরকে যারা আমার আগের ক্লাসগুলো করেছো তাদেরকে আমি একটা কথা বলেছিলাম, এ শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি না, তাহলে এক গ্রানালুসাইড মানে কি, যে যার মধ্যে হচ্ছে কোনো ধরনের দানা নেই, তাহলে দানা বিহীন। ওকে, এখন এই এক গ্রানালুসাইডকে আবার আমরা হচ্ছে গিয়ে ভাগ করতে পারি কতগুলো ভাগে, এবং গ্রানালুসাইডকেও আমরা হচ্ছে গিয়ে কি কতগুলো ভাগে ভাগ করতে পারি। এক গ্রানালুসাইডকে আমরা ভাগ করতে পারি হচ্ছে গিয়ে দুইটা ভাগে, একটা হচ্ছে গিয়ে কি মনোসাইট। এখন এইখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, এক গ্রানালুসাইডকে আমরা ভাগ করলাম মনোসাইট, আরেকটা ভাগ হচ্ছে গিয়ে কি লিম্ফোসাইট। গুরুত্বপূর্ণ এমসিকিউটা কি, গুরুত্বপূর্ণ এমসিকিউটা হচ্ছে এই মনোসাইটটা হচ্ছে সবচেয়ে বড় কণিকা, এই শ্বেত রক্ত কণিকার মধ্যে মনোসাইটটা হচ্ছে সবচেয়ে বড়, মনোসাইটটা হচ্ছে সবচেয়ে বড়। কিভাবে মনে রাখবো, মনে রাখবো হচ্ছে গিয়ে কি, যার মানে যে মানুষটা ভালো তাকে আমরা কি বলি বলতো, তার মন অনেক বড়, তাহলে এখানে মনোসাইট হচ্ছে গিয়ে কি, মনোসাইটের আগে মন কথাটা আছে, তার মানে বুঝবো কি, যে এ হচ্ছে গিয়ে কি সবচেয়ে বড় কণিকা। ওকে, তাহলে মনোসাইট হচ্ছে সবচেয়ে বড় কণিকা, এটা আমরা এভাবে মনে রাখতে পারি। এক গ্রানালুসাইটের ক্ষেত্রে একটা ছন্দ কি মলি, মলিতে মতে হচ্ছে মনোসাইট, আর লিতে হচ্ছে গিয়ে কি লিম্ফোসাইট।
আর গ্রানালুসাইড, গ্রানালুসাইডকে হচ্ছে গিয়ে আমরা ভাগ করতে পারি কি তিনটা ভাগে। এগুলো কি বেজোফিল, তারপরে হচ্ছে গিয়ে কি ইউসিনোফিল, এবং তারপরে হচ্ছে গিয়ে ইউসিনোফিল, এবং তারপরে হচ্ছে নিউট্রোফিল। এখন দেখো এই বেজোফিল, ইউসিনোফিল, নিউট্রোফিল এটার জন্য মানে আমাদের অ্যাডমিশনে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এদেরকে আমি হচ্ছে একটা রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ মানে কি একটু রঙের মধ্যে, রঙের দ্রবণের মধ্যে দিলে দেখা যাবে কি যে কণিকাগুলো বেজোফিল গুলো কি করে, বেজোফিল গুলো হচ্ছে গিয়ে একটা রং দেয়, সেই রংটা কি ব্লু কালার দিবে। বেজোফিলকে আমরা যদি হচ্ছে রঞ্জক পদার্থের মধ্যে হচ্ছে গিয়ে কি রঞ্জক পদার্থের দ্রবণে হচ্ছে গিয়ে কি বেজোফিলকে যদি ডুবিয়ে রাখি মানে বেজোফিল যদি দেই তখন হচ্ছে গিয়ে কি করে বেজোফিল কি কালার দিবে ব্লু। কিভাবে মনে রাখবো? বতে বেজোফিল, বতে ব্লু, ব্লু মানে কি নীল, তাই না? বেজোফিল হচ্ছে নীল রং দিবে। নিউট্রোফিল, নিউট্রোফিল হচ্ছে কোনো বর্ণ দিবে না, তাহলে এ হচ্ছে গিয়ে কি বর্ণ দিবে না। এটা কিভাবে মনে রাখবো? সে হচ্ছে গিয়ে কি নিউট্রো, নিউট্রো থেকে, নিউট্রো আসে কোন শব্দ থেকে বলো? নিউট্রাল। তার মানে কি সে বর্ণ নিরপেক্ষ, অর্থাৎ সে কোনো রং প্রদান করে না, তার জন্য তার নাম কি নিউট্রোফিল, নিউট্রাল, তাই না? এরপর ইউসিনোফিল, তাহলে আর একজনই বাকি থাকে। ইউসিনোফিল কি কালার দিবে? ইউসিনোফিল হচ্ছে গিয়ে লাল বর্ণ দিবে। তাহলে এগুলো ইম্পর্টেন্ট ছিল কি আমাদের এমসিকিউর জন্য। এখন বাকি থাকে তাহলে কি অনুচক্রিকা। অনুচক্রিকাটা কি করবে? অনুচক্রিকার মেইন কাজ হচ্ছে গিয়ে কি রক্ত জমাট বাঁধানো, রক্ত জমাট বাঁধানো। তাহলে আমাকে একটু বলো তো যে রক্ত জমাট বাঁধার জন্য আমাদের রক্তের মধ্যে কোন রাসায়নিক উপাদানটা থাকে যে হচ্ছে গিয়ে কি করে কোন রাসায়নিক উপাদানটা থাকে যে হচ্ছে গিয়ে রক্ত নালীর ভিতর দিয়ে রক্ত জমাট বাঁধতে দেয় না? কারণ রক্ত নালীর মধ্যে দিয়ে সব সময় হচ্ছে রক্ত যাচ্ছে, কিন্তু রক্ত কেন আসলে জমাট বেঁধে যায় না, কেন যায় না? তার জন্য একটা রাসায়নিক পদার্থ থাকে। সেই রাসায়নিক পদার্থটার নাম কি? তোমরা যারা যারা জয়েন করে আছো সবাই আমাকে হচ্ছে গিয়ে একটু কমেন্টে জানিয়ে ফেলো। ওকে, তাহলে দেখো কিরকম এবং কোন প্রশ্নটা আসলে কিভাবে লিখতে হবে। ওকে, তাহলে আজকের ক্লাসটা কিন্তু মিস দেওয়া যাবে না। আমি সিকিউর প্রশ্ন লেখার ধরনটাও বলে দিব, রক্ত থেকে প্রশ্ন আসলে কিভাবে লিখতে হবে সেটাও আমি বলে দিব, এবং কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেটাও বলে দিব। তাহলে দেখো এখন রক্ত জমাট বাঁধা, আর এই রক্ত হচ্ছে গিয়ে কি রক্ত নালীর ভিতর দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসে না, তাহলে রক্তের জমাট বাঁধার কেন প্রয়োজন? রক্ত যদি জমাট বেঁধে যায় তাহলে তো ব্যাপক সমস্যা হবে। কিন্তু রক্ত জমাট বাঁধার প্রয়োজন আছে। মনে করো তোমার দেহের কোনো একটা অংশ কেটে গেল, আমাদের দেহের সমগ্র, আমাদের দেহে সারা শরীরেই কিন্তু কি রক্ত নালী আছে। এখন কোন অংশ যদি কেটে যায় সেখান থেকে রক্ত নালী কেটে যাবে, তখন তার ভিতর থেকে রক্ত তো বের হয়ে মানে রক্ত হচ্ছে গিয়ে কি করবে? রক্তপাত হবে, রক্ত পড়া বন্ধ হবে না। তাহলে এই রক্তটা অবশ্যই জমাট বাঁধানোর প্রয়োজন আছে। কিন্তু রক্ত জমাট বাঁধা এই কথাটা বললে কি হয়, আমাদের কত ভালো লাগে, কিন্তু যারা বই লিখেছেন তারা আবার চেয়েছেন কি একটু হচ্ছে গিয়ে তাদের মনে একটা গুপ্ত ইচ্ছা ছিল এক সময়, তারা হচ্ছে গিয়ে কি বাংলা একাডেমির ডিকশনারি নিয়ে হচ্ছে বসছেন। তারা আসলে কবি হতে চেয়েছিলেন, ভুল করে তারা এখন এখন জুলজি বই লিখে ফেলেছেন। তার জন্য তাদের কাছে জমাট বাঁধা শব্দটা ভালো লাগে না, তারা বলেন রক্ত তঞ্চন। ওকে, আমি হচ্ছে গিয়ে যাইবো, যারা লিখেছেন তারা আসলে অনেক জ্ঞানী, আমি মজার ছলে বললাম যে তাহলে রক্ত জমাট বাঁধাকে আমরা বলবো কি রক্ততঞ্চন। এখন রক্ততঞ্চন, তাহলে প্রথম ঘটনা কি? তোমার একটা দেহের কোনো একটা অংশ কেটে গেছে। এখন তোমার দেহের কোনো অংশ কেটে যাওয়ার পরে কি হলো? প্রথমে আমরা পেলাম কি কোন অংশ কেটে গেছে, কেটে যাওয়ার পরে সেখান থেকে রক্ত বের হলো, মানে কি রক্ত নালী কেটে গেছে, তখন রক্ত বের হয়েছে। তাহলে রক্ত কি বাতাসের সংস্পর্শে আসলো, তাই না? প্রথমেই রক্তটা আসলো কি বাতাসের সংস্পর্শে। বাতাসের সংস্পর্শে আসার পরে আমরা জানি যে রক্তের মধ্যে বেশ কিছু হচ্ছে গিয়ে কি থাকে, ক্লটিং ফ্যাক্টর, 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর। এই 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর কি করে? এই 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধাতে সহায়তা করে। ক্লট, ক্লট মানে কি জমাট বাঁধানো, হ্যাঁ ক্লটিং মানে জমাট বাঁধানো। তাহলে এই 13 ধরনের ক্লটিং ফ্যাক্টর রক্ত জমাট বাঁধাবে। এখন রক্ত পরিবেশে উন্মুক্ত হয়ে গেছে, রক্ত বের হওয়া শুরু করছে, বাতাসের সংস্পর্শে আসছে, তখন কি করবে? প্রথমেই বাতাসের সংস্পর্শে এসে রক্তের মধ্যে থাকা অনুচক্রিকা গুলো কি করবে, মানে সে তো এতদিন রক্ত নালীর মধ্যে ছিল, এখন প্রথম সে বাইরের আলো বাতাস প্রকৃতি হাওয়া পাইছে, হাওয়া পাওয়ার পরে তার মনে হবে হাই হাই এটা আমরা কোথায় আসলাম, তখন তার মনটা হচ্ছে গিয়ে কি হবে, ভেঙে যাবে যে এতদিন রক্ত নালীর মধ্যে ছিলাম, এখন আমি এটা কোথায় আসলাম। মন ভেঙে যাওয়া মানে কি অনুচক্রিকাটা প্রথমে ভেঙে যাবে। তাহলে অনুচক্রিকা ভেঙে যাবে, প্রথম পয়েন্ট কি? অনুচক্রিকা ভেঙে যাবে। কিভাবে, কেন ভেঙে যাবে? কারণ সে হচ্ছে গিয়ে কি আলো বাতাস পাইছে, মানে কি সে হচ্ছে গিয়ে বাতাসের সংস্পর্শে আসছে। তাহলে বাতাসের সংস্পর্শে অনুচক্রিকাটা হচ্ছে ভেঙে যাবে। ঠিক আছে,
এখন ভেঙে যাওয়ার পরে অনুচক্রিকার ভিতরে ছিল কি থ্রোম্বোপ্লাস্টিন, সে হচ্ছে গিয়ে চুপ করে অনুচক্রিকার মধ্যে বসে আছে। এখন অনুচক্রিকা যেহেতু ভেঙে গেছে, তখন কি করবে, থ্রোম্বোপ্লাস্টিনও হচ্ছে গিয়ে কি উন্মুক্ত হয়ে যাবে। এতক্ষণ থ্রোম্বোপ্লাস্টিনকে অনুচক্রিকা আগলে রেখেছিল, এখন বেচার অনুচক্রিকাই ভেঙে গেছে, তার ভিতরে থ্রোম্বোপ্লাস্টিন বের হয়ে গেছে। থ্রোম্বোপ্লাস্টিন কি করবে, থ্রোম্বোপ্লাস্টিন বের হয়ে একদম রেগে মেগে ফায়ার হয়ে যাবে। সে বলবে, আরে কি হচ্ছে, সব রক্ত তো বের হয়ে যাচ্ছে, তাহলে তাড়াতাড়ি হেপারিনকে থামাও। তখন থ্রোম্বোপ্লাস্টিনটা কি করবে, থ্রোম্বোপ্লাস্টিনটা হচ্ছে কি হেপারিনকে থামিয়ে দিবে। তাহলে এটা কি করবে, হেপারিনকে অকেজো করে দিবে, অকেজো করে দিবে। তাহলে এটা কিন্তু আমরা একটা গল্প বলছি, গল্পের প্রথমে কি হলো, একজন মানুষের হাত কেটে গেল, হাত কেটে যাওয়ার পরে কি হলো, রক্ত নালী কেটে গেছে, রক্ত নালী থেকে রক্ত বের হওয়া শুরু করছে। এই অনুচক্রিকা গুলো প্রথম বাতাসের সংস্পর্শে এসে বলছে, হায় হায় এটা আমরা কোথায় আসলাম। অনুচক্রিকার মন গেল ভেঙে, অনুচক্রিকাও গেল ভেঙে। ভেঙে যাওয়ার ফলে অনুচক্রিকার ভিতরে ছিল কে, থ্রোম্বোপ্লাস্টিন, সে হচ্ছে গিয়ে উন্মুক্ত হয়ে গেল। উন্মুক্ত হয়ে সে দেখলো, আরে বাবা সব রক্ত তো বেরই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হেপারিনকে থামাও। ও তখন হেপারিনকে কি করে দিল, হেপারিনকে করে দিল অকেজো। তাহলে হেপারিনকে অকেজো করে দেওয়ার পরে কি হবে, তাহলে হেপারিন হচ্ছে রক্ত জমাট বাধাটাকে প্রতিরোধ করতো, তাহলে রক্ত জমাট, এখন কি রক্ত জমাট বাধাটা ইজি হবে। হেপারিনকে যখন হচ্ছে গিয়ে কি করবে, অকেজো করে দিবে, তখন কি হবে, আমাদের রক্তরসে কি থাকে, রক্তরসে থাকে হচ্ছে ক্যালসিয়াম। আমরা জানি যে রক্তরসে কিছু জৈব এবং অজৈব উপাদান থাকে, তাহলে রক্তরসের অজৈব উপাদানের মধ্যে একটা হচ্ছে গিয়ে কি ক্যালসিয়াম। সেই ক্যালসিয়ামটা কি করবে, ক্যালসিয়ামটা হচ্ছে গিয়ে প্রোথ্রম্বিন, প্রোথ্রম্বিন, এই প্রোথ্রম্বিনকে কি করবে, প্রোথ্রম্বিনকে হচ্ছে সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, দেখো প্রোথ্রম্বিন কোনো একটা, যে কোনো জিনিসের সাথে যদি মনে করো তোমার এই জীব বিজ্ঞানের মধ্যে মানে বায়োলজির মধ্যে যদি প্রো কথাটা লাগানো থাকে, কোনো একটা প্রোটিন জাতীয় পদার্থ বলো বা কোনো একটা হচ্ছে এনজাইম বলো, সেখানে যদি প্রো শব্দটা লাগানো থাকে অথবা শেষে যদি কোনো জেন শব্দটা লাগানো থাকে, তাহলে তাদেরকে বুঝবা কি, তারা হচ্ছে গিয়ে নিষ্ক্রিয়। তাহলে প্রো আর জেন এই শব্দ দুইটা যদি থাকে, প্রো থাকবে হচ্ছে আগে, কোনো শব্দের আগে যদি প্রো থাকে, আর শেষের দিকে যদি হচ্ছে গিয়ে কি জেন থাকে, তাহলে তাদেরকে আমরা বলবো কি, তারা হচ্ছে নিষ্ক্রিয়, তাদের কোনো কার্যক্ষমতা নাই। তাদেরকে আমরা যখনই সক্রিয় করব, তখনই সে হচ্ছে কোনো একটা কাজ করতে পারবে। কিভাবে, তুমি একটু চিন্তা করো তো, তোমরা যখন পরিপাক করছিলা, সেখানে দেখছিলা কি পেপসিনোজেন, তাই না, পেপসিনোজেন, তাহলে পেপসিনোজেনটাকে আমরা দেখছি কি পেপসিনোজেন নিষ্ক্রিয় থাকে। কেন নিষ্ক্রিয়, কারণ পেপসিনোজেনের নামের শেষে জেন কথাটা আছে। আমি বলছি কি নামের শেষে জেন থাকা মানে কি সে হবে নিষ্ক্রিয়। এবং তোমরা পড়ছিলা প্রোরেনিন, তারা কি নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়, তার নামের আগে প্রো কথাটা আছে। প্রো কথাটা থাকলে, নামের আগে যদি প্রো কথাটা থাকে, প্রো শব্দটা থাকে এবং নামের শেষে যদি জেন শব্দটা থাকে, তাহলে তারা হবে কি নিষ্ক্রিয়। তখন তাদেরকে আমরা পরিপাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে সক্রিয় করতাম। এখন এখানে আমরা কি দিয়ে সক্রিয় করব, এখানে আমরা সক্রিয় করব ক্যালসিয়াম দিয়ে। তখন ক্যালসিয়াম হচ্ছে গিয়ে কি করবে, ক্যালসিয়াম তখন এই ঘুমন্ত প্রথম বিনকে বলবে কি, ঘুমন্ত প্রথম বিনকে বলবে, আরে ভাই তাড়াতাড়ি ওঠ, সব রক্ত বের হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওঠ, তুই আর কতকাল নিষ্ক্রিয় হয়ে ঘুমিয়ে থাকবি, উঠ এবার সক্রিয় হ। তখন যখনই হচ্ছে গিয়ে কি প্রথম দিন ক্যালসিয়ামের ডাকে সজাগ হয়ে গেল, সে তখন হচ্ছে গিয়ে কি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে উঠতে, যে তার এই প্রো কথাটা বাদ পড়ে গেল, তখন সে সক্রিয় হয়ে কি গঠন করবে, সক্রিয় হলে সে হচ্ছে গিয়ে হবে কি থ্রম্বিন। এই যে সক্রিয় থ্রম্বিন উৎপন্ন করলো, প্লাস কি করবে, থ্রম্বিন উৎপন্ন করার পরে এই থ্রম্বিনটা কি করবে, থ্রম্বিন আবার রক্তের মধ্যে আছে ফাইব্রিনোজেন, ফাইব্রিনোজেন। এখন দেখো, আমাকে একটু বলো তো, ফাইব্রিনোজেন কি হচ্ছে গিয়ে সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে, ফাইব্রিনোজেন কি সক্রিয় হবে নাকি নিষ্ক্রিয় হবে? অবশ্যই এটা নিষ্ক্রিয় হবে, কেননা আমি বলছি জেন কথাটা থাকা মানে কি সে হচ্ছে গিয়ে নিষ্ক্রিয়। তখন থ্রম্বিন বলবে, আরে ভাই ক্যালসিয়াম আমাকে উঠাই দিচ্ছে, সব রক্ত বের হয়ে যাচ্ছে, ফাইব্রিনোজেন ভাই তাড়াতাড়ি আপনিও উঠেন। ফাইব্রিনোজেনও তখন তড়িঘড়ি করে উঠতে নিবে, উঠতে নেওয়ার সাথে সাথে তখন তার হচ্ছে কি জেন কথাটা বাদ পড়ে যাবে, সে তৈরি করে ফেলবে কি সক্রিয় ফাইব্রিন। এখন এই ফাইব্রিন হচ্ছে কি এক ধরনের প্রোটিন, এই ফাইব্রিন কি করবে, অসংখ্য ফাইবার তৈরি করবে। এখন ফাইবার গুলো তৈরি করে কি, ফাইবার জিনিসটা হচ্ছে গিয়ে কি সুতা,
তাই না? ফাইবার মানে কি বলতো? তন্তু। তন্তুকে আমরা তুলনা করতে পারি সুতার সাথে। তখন সেই ফাইব্রিন গুলো কি করবে? সুতার মতো ফাইবার গঠন করবে, অনেকগুলো ফাইবার, রক্ত ফাইবার গঠন করে কি করবে? ওই যে রক্ত নালীটা কেটে গিয়েছিল সেখানে হচ্ছে গিয়ে ফাইবার গঠন করে কি করবে? একটা জালের মতো তৈরি করবে। এখন ওই জাল ভেদ করে রক্তটা আর বের হতে পারবে না। তাহলে এই জাল তৈরির মাধ্যমে ফাইব্রিন গুলো হচ্ছে গিয়ে কি করবে? অসংখ্য ফাইবার তৈরি করবে। এই ফাইবার সদৃশ একটা তন্তুর মতন, ফাইবার হচ্ছে তন্তু, তাই না? ফাইবার সদৃশ হচ্ছে গিয়ে কি রক্ত জালক তৈরি করবে। এই রক্ত জালক তৈরি হওয়ার ফলে কি হবে? এই রক্ত জালক তৈরি হওয়ার ফলে রক্তটা আর হচ্ছে গিয়ে কি বের হতে পারবে না। তাহলে দেখেছো কত সহজে আমরা জিনিসটা পড়ে ফেললাম। তাহলে জিনিসটা যদি আমি আরো একবার একটু রিক্যাপ করি, প্রথমে কি হচ্ছে? প্রথমে রক্ত হচ্ছে গিয়ে রক্ত নালীটা কেটে গেল, একজন মানুষের হাত কেটে গেছে, হাতের মধ্যে ছিল রক্তনালী, সেই রক্তনালী কেটে গেছে। কেটে যাওয়ার পরে কি হলো? কেটে যাওয়ার পরে সেখান থেকে অনুচক্রিকা গুলো হচ্ছে গিয়ে কি কাটার ফলে রক্ত বের হওয়া শুরু করছে। রক্ত তাহলে কি পরিবেশে বাতাসের সংস্পর্শে আসছে, বাতাস দেখে অনুচক্রিকা ঘাবড়ে গেছে, আরে আল্লাহ এতদিন ছিলাম রক্তনালীর মধ্যে, আবার কোথায় আসলাম, এত বাতাস এত বাতাস। তখন সে হচ্ছে গিয়ে ভেঙে যাবে, তার মনটাও ভেঙে গেছে, অনুচক্রিকাও ভেঙে গেছে। অনুচক্রিকার ভিতরে চুপ করে বসেছিল থ্রম্বোপ্লাস্টিন, সে তখন কি করলো? অনুচক্রিকা ভেঙে যাওয়ার ফলে সেও হচ্ছে পরিবেশে বাতাসের সংস্পর্শে চলে আসলো। সে তখন দেখলো কি, হায় হায় রক্তনালী দিয়ে সব রক্ত বের হয়ে যাচ্ছে, রক্তনালী কেটে গেছে। সে তখন তাড়াতাড়ি হেপারিনকে বললো, আরে বেটা তুই থাম, আর কত হচ্ছে গিয়ে রক্ত জমার বাধা বন্ধ করবি, রক্ত এখন সব বের হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি ওকে কি করলো? অকেজো করে দিল। অকেজো করে দেওয়ার পরে হচ্ছে গিয়ে কি হবে? যে রক্ত রসের মধ্যে থাকা ক্যালসিয়াম, সে বলবে কি, হায় হায় হেপারিন অকেজো করেও কাজ হচ্ছে না, রক্তপাত তখনও বন্ধ করা যাচ্ছে না। তখন সে কি করবে? প্রথমবিনকে হচ্ছে গিয়ে সক্রিয় করবে, সক্রিয় করে হবে কি থ্রম্বিন। এই থ্রম্বিন আবার কি করবে? ফাইব্রিনোজেন ঘুমিয়েছিল, বাকি ঘুমিয়েছিল মানে কি নিষ্ক্রিয় অবস্থায় ছিল, তাকে বলবে তাড়াতাড়ি উঠেন ভাই, রক্ত সব হচ্ছে গিয়ে বের হয়ে যাচ্ছে। তখন ফাইব্রিনোজেনকে হচ্ছে ফাইব্রিনে পরিণত করবে। ফাইব্রিন হচ্ছে কি অনেকগুলো ফাইবার তৈরি করবে। ফাইবার মানে কি? ফাইবার গুলো হচ্ছে রক্ত জালক তৈরি করবে, একটা নেটের মতো তৈরি করবে। তারপরে সেই জালক ভেদ করে রক্ত আর বের হতে পারবে না। এভাবেই হচ্ছে গিয়ে কি রক্ত নালী কেটে গেলে রক্ত জমাট বাঁধতে এভাবেই সহায়তা করে। ঠিক আছে? তাহলে দেখো রক্ত জমাট বাঁধা আমরা হচ্ছে কি পড়ে ফেলাম। এখন আমরা ডিরেক্ট চলে যাব কোথায়? ডিরেক্ট চলে যাব হচ্ছে হৃৎপিণ্ডে। ঠিক আছে? হৃৎপিণ্ডের মধ্যে প্রথমে আমরা হচ্ছে হৃৎপিণ্ডের হৃৎপিণ্ডের গঠন, কার্ডিয়াক সাইকেল, দুইটা জিনিস আমি হচ্ছে গিয়ে কি একসাথে পড়াবো। ঠিক আছে? হৃৎপিণ্ডের গঠন এবং কার্ডিয়াক সাইকেল, এবং হৃৎপিণ্ডের গঠন আর কার্ডিয়াক সাইকেল দুইটাই কিন্তু কি তোমাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। কারণ তোমাদের হচ্ছে গিয়ে কি পরীক্ষায় দেখা যায় কি এইচএসসি এর মধ্যে, আমার সময় এইচএসসি এর মধ্যে হচ্ছে গিয়ে কি হৃৎপিণ্ডের চিত্রটা এসেছিল। তাহলে দেখো একজন ইতিমধ্যে লিখে ফেলছে ফুল পরে টুক করে। হ্যাঁ নিমোনিক, ফুল পরে টুক করে। হ্যাঁ, ফুল পরে টুক করে লস হবে এক করে, এরকম হচ্ছে নেমোনিক আছে 13টা ক্লটিং ফ্যাক্টর মনে রাখার জন্য। আচ্ছা, তাহলে দেখো আমি এখানে একটা হচ্ছে গিয়ে কি হার্টের ফিগার দেখাচ্ছি, তাই না? তোমরা সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে কি একটা হার্টের ফিগার দেখানো হয়েছে। আর প্রকোষ্ঠ, তাই না? এই যে 4টা প্রকোষ্ঠ, এই 4টা প্রকোষ্ঠের মধ্যে হচ্ছে গিয়ে কি দুইটা হচ্ছে গিয়ে অ্যাট্রিয়াম আর দুইটা হচ্ছে গিয়ে কি ভেন্ট্রিকল। তাহলে দুইটি হচ্ছে অ্যাট্রিয়াম এবং দুইটি হচ্ছে গিয়ে কি ভেন্ট্রিকল। এখন অ্যাট্রিয়ামের মধ্যে হচ্ছে গিয়ে কি যেটা হৃৎপিণ্ডটা আসলে আমাদের কোন সাইডে থাকে বলতো? আমাদের বুকের বাম সাইডে থাকে, তাই না? কোনো কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু কি হয়, হৃৎপিণ্ড ডান সাইডেও হতে পারে, সেটা কিন্তু কি একটা এক্সেপশনাল কেস। এবং এটাকে আমরা বলি কি ডেক্সট্রোকার্ডিয়া। সেটার মাধ্যমে মানে কি যে তখন হৃৎপিণ্ডটা আসলে বাম সাইডে থাকার কথা ছিল, কিন্তু হৃৎপিণ্ডটা হচ্ছে গিয়ে কি ডান সাইডে থাকে, তখন সেটাকে আমরা বলি ডেক্সট্রোকার্ডিয়া। যাই হোক, তাহলে দেখো দুইটি অ্যাট্রিয়াম থাকবে, দুইটি ভেন্ট্রিকল থাকবে। এখন দুইটি অ্যাট্রিয়াম দুইটি ভেন্ট্রিকল, তাহলে এই যে হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডের মধ্যে এই সাইডে হচ্ছে গিয়ে কি অ্যাট্রিয়াম। তাহলে এই অ্যাট্রিয়ামটাকে আমরা বলি কি ডান সাইডে আছে, তার জন্য এটা কি ডান অ্যাট্রিয়াম, তাই না? আর এই সাইডের অ্যাট্রিয়ামটাকে আমরা বলবো কি বাম অ্যাট্রিয়াম। এরপর অ্যাট্রিয়ামের নিচেই থাকে কি ভেন্ট্রিকল। তাহলে যারা যারা হৃৎপিণ্ডটা ভালো বোঝো না তারা এখনই বুঝে নাও, এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল এবং এই পাশেরটা হচ্ছে গিয়ে কি বাম ভেন্ট্রিকল। এখন দেখো অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকল তাদের মাঝখানে কি হচ্ছে? মাঝখানে একটা দরজা থাকবে। আমরা জানি দরজার মধ্যে কি থাকে বলতো? দরজার মধ্যে থাকে কপাট। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে গিয়ে কি হৃৎপিণ্ডের মধ্যে যে কপারটা থাকবে মাঝ বরাবর ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকলের মাঝে, সেই কপারটাকে আমরা বলবো কি কপাটিকা। এবং এই কপাটিকাটার নাম কি? এই কপাটিকার নাম হচ্ছে গিয়ে ট্রাইকাসপিড কপাটিকা। তাহলে দেখো
বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকল তাদের মাঝখানেও হচ্ছে গিয়ে কি একটা কপাটিকা থাকবে। তাহলে সেই কপাটিকার নাম কি সেটাও আমাকে তোমরা কমেন্টে জানাও যে বাম অ্যাট্রিয়াম আর বাম ভেন্ট্রিকলের মাঝে কোন কপাটিকা থাকে। কপাটিকাটা কিন্তু দুইটা, ছেলেদের দেহে কিন্তু রক্তের পরিমাণ তুলনামূলক ভাবে মেয়েদের চাইতে বেশি থাকে। কেন বেশি থাকে? রক্তের পরিমাণ বেশি থাকার কারণে কিন্তু ছেলেদের হৃৎপিণ্ডের ওজনটা বেশি হয়। কারণ হৃৎপিণ্ডে কি হয় বলতো, হৃৎপিণ্ডের মেইন কাজই হচ্ছে গিয়ে কি রক্ত পাম্প করা। তাহলে যার রক্ত বেশি তার ক্ষেত্রে হৃৎপিণ্ডের ওজনটাও বেশি হবে। এখন হৃৎপিণ্ডের ওজনটা বেশি হচ্ছে কেন, ছেলেদের রক্ত বেশি কেন মেয়েদের রক্ত কম? দেখো, ছেলেদের রক্ত বেশি কারণ ছেলেদের দেহে আমরা জানি ছেলেদের দেহে একটা হরমোন উৎপন্ন হয়। সেই হরমোনটার নাম কি? সেই হরমোনটার নাম হচ্ছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন বয়ঃসন্ধিকালে ছেলেদের দেহে টেস্টোস্টেরন হরমোন উৎপন্ন হয়, আর মেয়েদের ক্ষেত্রে হরমোনটা হচ্ছে ইস্ট্রোজেন। এখন এই ইস্ট্রোজেন হরমোনটা মেনলি হচ্ছে গিয়ে কি রক্তের পরিমাণ কমিয়ে দেয়, রক্ত কমায়। আর ছেলেদের ক্ষেত্রে কি করে, এই টেস্টোস্টেরন হরমোনটা হচ্ছে গিয়ে কি রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়, রক্ত বাড়িয়ে দেয়। এছাড়া মেয়েদের ক্ষেত্রে আমরা জানি মেয়েদের হচ্ছে গিয়ে কি মেনস্ট্রুয়াল সাইকেলের মাধ্যমে প্রতি মাসেই হচ্ছে গিয়ে কি তার কিছু হচ্ছে গিয়ে কি ব্লাড নির্গত হয়, তাই না? তাহলে এর মাধ্যমে হচ্ছে গিয়ে কি এজন্য হচ্ছে গিয়ে কি মেয়েদের রক্তের পরিমাণটা কম এবং ছেলেদের রক্তের পরিমাণটা বেশি। এই জন্য ছেলেদের হৃৎপিণ্ডের ওজনটাও হচ্ছে গিয়ে কি মেয়েদের চাইতে বেশি হবে। তাহলে আমি তোমাদেরকে 4টা প্রকোষ্ঠ এখন কপাটিকাও পেয়ে গেছে। এছাড়া হচ্ছে কি এখন দেখো, এই যে হৃৎপিণ্ডের মেইন কাজই হচ্ছে গিয়ে কি রক্ত পরিবহন। এখন মানুষের ক্ষেত্রে আমরা জানি যে বদ্ধ রক্ত সংবহন তন্ত্র, আমাদের রক্ত সংবহন তন্ত্র কি বদ্ধ। এখন বদ্ধ মানে কি? বদ্ধ মানে সে আবদ্ধ থাকবে, রক্ত সবসময় কি হবে? আবদ্ধ থাকবে। কিসের মধ্যে আবদ্ধ থাকবে? রক্ত নালীর মধ্যে। তাহলে মানুষের দেহে রক্ত সবসময় কিসের মধ্যে আবদ্ধ থাকে? রক্ত নালীর মধ্যে। এবং আমরা কয় ধরনের রক্তনালী পাই? আমরা 3 ধরনের রক্তনালী পাবো। কি কি? ধমনী, তারপরে হচ্ছে শিরা, এবং পাবো হচ্ছে গিয়ে কৈশিক নালী। ধমনী, শিরা, কৈশিক নালী। এখন দেখো, ধমনী, শিরা, কৈশিক নালী এই 3 ধরনের রক্ত পাচ্ছি। এর মধ্যে ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন, শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করা, আর কৈশিক নালী হচ্ছে গিয়ে কি খুবই পাতলা প্রাচীর বিশিষ্ট এক ধরনের রক্ত নালী। ওকে, তাহলে দেখো, তাহলে সবসময় কি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে এবং সবসময় কি শিরা অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে? এটা আমাকে একটু কমেন্টে জানাও যে কোন ধমনীর মধ্যে কি আসলে কোনো এক্সেপশন কেস আছে, যে সব ধমনী কি আসলে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে আর সব শিরাই কি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে? এটা আমাকে একটু কমেন্টে জানাও, আমি একটু কমেন্ট দেখি। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে, ওকে ঠিক আছে। দেখো, এখানে কাজই হচ্ছে গিয়ে হার্টের রক্ত পাম্প করা। তাহলে আমাদের সারা দেহে কি হয়, যখন আমরা খাবার গ্রহণ করি সেই খাবারটা পরিপাক হয়ে ভেঙে সরল খাবারে পরিণত হয় এবং দেহের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে বেশ কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এখন এই কার্বন ডাই অক্সাইড গুলো দেহেতে থাকা আসলেই দেহের জন্য কি কোনো ভালো ব্যাপার না, কারণ কার্বন ডাই অক্সাইড আমরা জানি আমাদের জন্য ক্ষতিকর। তখন এই কার্বন ডাই অক্সাইডটা বের করে দেওয়া প্রয়োজন। এই কার্বন ডাই অক্সাইডটা বের করে দিবে কিভাবে? রক্তের মাধ্যমে। সারা দেহ থেকে কার্বন ডাই অক্সাইড গুলো কোথায় আসবে বলতো? আসবে হচ্ছে কি এই যে হৃৎপিণ্ডের ডান সাইডে। তাহলে হৃৎপিণ্ডের ডান সাইড হচ্ছে গিয়ে মেনলি কার্বন ডাই অক্সাইড পরিবহনের চেম্বার। ওকে, তাহলে আমি এখানে বলে ফেলছি প্রথমেই যে শিরার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে কি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হয়। শিরার ইংলিশ হচ্ছে গিয়ে কি ভেইন। শিরার ইংলিশ হচ্ছে গিয়ে কি ভেইন। এবং শিরার মধ্যে হচ্ছে গিয়ে কি যেই ভেইনটা দেহের উপরের অংশ থেকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এনে, মনে করো তোমার দেহের উপরের অংশে হৃৎপিণ্ডের উপরের অংশ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে যেই ভেইনটা বা যেই শিরাটা, তাদেরকে আমরা বলবো কি সুপিরিয়র ভেনা কেভা। এই যে এটা হচ্ছে গিয়ে কি সুপিরিয়র। সুপিরিয়র, সুপিরিয়র মানে হচ্ছে গিয়ে কি সুপিরিয়র দিয়ে আমরা উপরের অংশটা বোঝাই। তাহলে সুপিরিয়র দিয়ে আমরা বোঝাবো কি উপরে। তাহলে উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসবে কে? উপরের অংশ থেকে রক্ত নিয়ে আসবে সুপিরিয়র ভেনা কেভা। সুপিরিয়র ভেনা কেভা। এবং যেই ভেনটা দিয়ে দেহের নিচের অংশ থেকে, হৃৎপিণ্ডের নিচেও তো তোমার হচ্ছে দেহের বিরাট এক অংশ আছে তাই না? হৃৎপিণ্ড তো হচ্ছে গিয়ে কি তোমার এইখানে হচ্ছে গিয়ে কি বক্ষপিঞ্জরের ভিতরে থাকে, তার নিচেও হচ্ছে গিয়ে কি তোমার দেহে পাকস্থলী আছে, তারপরে ক্ষুদ্রান্ত বৃহদান্ত, সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে সেটা রক্তের মাধ্যমে আসবে তার মধ্যে দিয়ে ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে। ইনফিরিয়র দিয়ে আমরা বুঝাই কি নিচে, ঠিক আছে? তাহলে ইনফিরিয়র ভেনা কেভা হচ্ছে সেই ভেনটা যা দিয়ে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান অ্যাট্রিয়ামে আসে, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে আসবে। এখন
এখন হৃৎপিণ্ডের নিজস্ব কিছু রক্ত থাকে, হৃৎপিণ্ডের ভিতরেও কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। সেটা হচ্ছে কি একটা ক্যারোটিড সাইনাস দিয়ে হচ্ছে গিয়ে কি করবে, এই ডান অ্যাট্রিয়ামে আসবে। তাহলে হৃৎপিণ্ডের নিজস্ব যেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, সেটা ডান অ্যাট্রিয়ামে আসলো কি দিয়ে, ক্যারোটিড সাইনাস দিয়ে। তাহলে ডান অ্যাট্রিয়ামে 3 জন আসবে, 3 জন। কে সুপিরিয়র ভেনা কেভা, ইনফিরিয়র ভেনা কেভা, ক্যারোটিড সাইনাস, এবং এরা সবাই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে। এখন দেখো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসছে, নিয়ে আসার পরে ডান অ্যাট্রিয়ামের মধ্যে একদম ফুলফিল হয়ে গেছে, পুরা ডান অ্যাট্রিয়াম ভরে গেছে। এখন ডান অ্যাট্রিয়ামের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আসলে কখন আসবে? সবসময় মনে রাখবা যে কোনো একটা প্রকোষ্ঠে রক্ত তখনই আসে যখন সেই প্রকোষ্ঠটা হচ্ছে গিয়ে কি করে, প্রসারিত অবস্থায় থাকে। আর যখনই সেই প্রকোষ্ঠ প্রসারিত হবে, সেই প্রসারণকে আমরা বলি কি, প্রসারণকে আমরা বলি হচ্ছে ডায়াস্টল। প্রসারণ মানে হচ্ছে গিয়ে কি, ডায়াস্টল। তাহলে ডায়াস্টল হলো হৃৎপিণ্ডের, ডায়াস্টল হলো অর্থাৎ কি, হৃৎপিণ্ডের প্রসারিত হলো, ডান অ্যাট্রিয়ামের প্রসারণ হলো। এবং প্রসারণ মানে কি, প্রসারণ মানে সে হচ্ছে কি এখন রেস্টিং ফেজে আছে, সে বলেছে আরে অনেক হয়েছে, এখন আমি রেস্ট নিব। তখন ও যখন রেস্ট নেয়, তখন ওর দেহটা কি হয়, প্রসারিত হয়। তুমি চিন্তা করো, তুমি যখন রেস্ট নাও, তুমি কি করো, বিছানার মধ্যে হাত পা একদম প্রসারিত করে শুয়ে থাকো। তো হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামটাও হচ্ছে কি এখন প্রসারিত হয়ে শুয়ে থাকবে। এখন হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়াম প্রসারিত হয়ে গেছে, তার মানে কি, সে হাত পা ছড়াইছে, তার মানে তার এখানে কি হচ্ছে, আয়তন বেড়ে গেছে ডান অ্যাট্রিয়ামটা। তখন চারপাশে রক্ত বলবে আরে বাবা, জায়গা পাইছি ডান অ্যাট্রিয়ামে, তাড়াতাড়ি সবাই ডান অ্যাট্রিয়ামে চল। তখন তারা সবাই হচ্ছে গিয়ে কি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো ডান অ্যাট্রিয়ামে হচ্ছে গিয়ে চলে আসবে। তাহলে কখন ডান অ্যাট্রিয়ামে আসবে? আসবে হচ্ছে গিয়ে যখন ডান অ্যাট্রিয়ামের হচ্ছে ডায়াস্টল হবে, ঠিক আছে? তাহলে অ্যাট্রিয়ামের ডায়াস্টল হলো, অ্যাট্রিয়াম প্রসারিত হলো, রক্ত বললো জায়গা পাইছি রে ভাই, তাড়াতাড়ি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে গিয়ে ডান অ্যাট্রিয়ামে চলে আসে। তাহলে ডান অ্যাট্রিয়ামে চলে আসার পরে ডান অ্যাট্রিয়াম এখন একদম পুরো নাদুস নদুস অবস্থা, পুরো হচ্ছে গিয়ে কি ফুলে ফেপে গেছে। তখন ডান অ্যাট্রিয়াম আর পারতেছে না। ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝখানে দরজা ছিল হচ্ছে গিয়ে কি, দরজা ছিল হচ্ছে কপাটিকা। কপাটিকাটার নাম কি, ট্রাইকাসপিড কপাটিকা। সে তাড়াতাড়ি দরজা খুলে দিবে, বলবে কি ভাগ বেটা, আর আমি জায়গা দিতে পারতেছি না। তখন হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান এট্রিয়াম থেকে চলে আসবে কোথায়, ডান ভেন্ট্রিকলে। ওকে, তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকলে চলে আসছে। তাহলে ডান ভেন্ট্রিকলে কখন আসবে? ডান ভেন্ট্রিকল প্রসারিত হয়েছে, যখন ভেন্ট্রিকলে ডায়াস্টল হবে, তখনই হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা ডান ভেন্ট্রিকলে আসবে। সব সময় মনে রাখবা, যখনই প্রসারিত হয় তখনই প্রকোষ্ঠগুলোতে রক্ত আসে, আর যখন ওই প্রকোষ্ঠটা সংকুচিত হয়, তখন সেই প্রকোষ্ঠটা থেকে রক্তটা বের হয়ে যায়। অ্যাট্রিয়াম প্রথমে প্রসারিত হয়েছে, অ্যাট্রিয়ামে হচ্ছে গিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে আসছে। যখনই ডান অ্যাট্রিয়ামটা সংকুচিত হয়ে গেল, সেখান থেকে রক্তটা কই চলে যাবে, ডান ভেন্ট্রিকলে, কারণ তখন ডান ভেন্ট্রিকল প্রসারিত হয়ে গেছে। রক্ত তখন ডান ভেন্ট্রিকলে জায়গা পাইছে, অ্যাট্রিয়ামে চাপাচাপি হইতেছিল, আর জায়গা পায় না, তখন সে ডান ভেন্ট্রিকলে চলে যাবে। এখন ডান ভেন্ট্রিকল কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে বলবে আরে আমার এখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রেখে তো লাভ নাই, এটা আমরা কোথায় পাঠাবো? ফুসফুসে পাঠাবো। কারণ ফুসফুসেই একমাত্র পারে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে অক্সিজেন সমৃদ্ধ করে দিতে, কার্বন ডাই অক্সাইড তো আমাদের প্রয়োজন নাই। তখন সে কি করবে, এই যে তার এখানে একটা ধমনী থাকে, সেই ধমনীটার নাম কি, পালমোনারি ধমনী। এখন বলতে পারো আপু, আপনি তো একটু আগে বললেন যে পালমোনারি সব ধমনী হচ্ছে কি অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে। আমি কিন্তু বলছি ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে, কিন্তু এখানে হচ্ছে কি একটা এক্সেপশনাল কেস আছে। সেটা কি, পালমোনারি ধমনী, সে কিন্তু কি করবে, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে চলে যায়। তারপরে দেখো, এটাতেও গেল ডান এট্রিয়ামের কাজ, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ধমনী দিয়ে চলে গেছে। চলে যে ফুসফুসে কোথায় গেল, ফুসফুসে গেল। তোমরা যারা আমার আগের ক্লাস করেছো, আমি কিন্তু একবার বলছিলাম যে ফুসফুস রিলেটেড কোনো কিছুকে আমরা বলি কি, যে পালমোনারি। পালমোনারি দিয়ে আমরা বুঝাই কি, ফুসফুস রিলেটেড কিছু। তাহলে যেই ধমনীটা ফুসফুসে যাবে তার নাম পালমোনারি ধমনী। ফুসফুসে যে এই ধমনীটা হচ্ছে গিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে গেছে, ফুসফুস তখন শ্বসনের মাধ্যমে সেই কার্বন ডাই অক্সাইড দেহের বাইরে বের করে দিছে, এবং অক্সিজেনটা হচ্ছে গিয়ে কি দেহের ভিতরে প্রবেশ করেছে, অক্সিজেনটা রক্তের সাথে মিশে গেছে। এবং সেইখান থেকে ফুসফুস থেকে যেহেতু আসবে, ফুসফুস থেকে সেই অক্সিজেন যুক্ত রক্তটা হচ্ছে গিয়ে আসবে কোথায়, ডান
সরি বাম অ্যাট্রিয়ামে। কখন আসবে? যখনই অ্যাট্রিয়ামের হচ্ছে গিয়ে কি, অ্যাট্রিয়ামে যখন ডায়াস্টল হবে, অ্যাট্রিয়াম যখন প্রসারিত হবে, তখন বাম অ্যাট্রিয়াম হচ্ছে কার মাধ্যমে আসবে? পালমোনারি শিরার মাধ্যমে। তাহলে এটাও কিন্তু একটা এক্সেপশনাল কেস। সবসময় মনে রাখবা, ধমনী আর শিরা, ধমনী অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে আর শিরা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে। কিন্তু পালমোনারি ধমনীটা হচ্ছে গিয়ে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে না, সে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে, পরিবহন করে ফুসফুসে নিয়ে যাবে। আর পালমোনারি শিরাটা হচ্ছে গিয়ে কি, কার্বন অক্সিজেন যুক্ত রক্তটা ফুসফুস থেকে হচ্ছে গিয়ে কি নিয়ে আসবে কোথায়? বাম অ্যাট্রিয়ামে। তাহলে বাম অ্যাট্রিয়ামে নিয়ে আসলো। বাম অ্যাট্রিয়ামে নিয়ে আসার পরে বাম অ্যাট্রিয়াম দেখলো কি, যে হায় হায় রক্ত তো একদম ফুলফিল হয়ে গেছে। তখন সে কি করবে? সংকুচিত হয়ে যাবে। সংকুচিত মানে কি, বাম অ্যাট্রিয়ামে সিস্টল হবে। যখনই অ্যাট্রিয়ামে সিস্টল হয়, তখনই আবার কি করে? ভেন্ট্রিকলটা প্রসারিত হয়ে যায়। প্রসারিত হওয়া মানে কি? ডায়াস্টল। তাহলে প্রসারিত হয়ে যাওয়ার পরে এখানে কি করবে? রক্তগুলো জায়গা পাইছে কোথায়? বাম ভেন্ট্রিকলে। তখন অক্সিজেন যুক্ত রক্ত হচ্ছে গিয়ে কি বাম ভেন্ট্রিকলে আসবে, কারণ তাদের মাঝখানের দরজাটা, যে বাইকাসপিড বা মাইট্রাল কপাটিকা ছিল, সেটা খুলে গেছে। এখন বাম ভেন্ট্রিকল করবে, আরে অক্সিজেন যুক্ত রক্ত আমি কি করব? তখন বাম ভেন্ট্রিকল করবে কি, এই যে তার এখানে একটা মহাধমনী আছে, মানে মহা বললেই কিন্তু বোঝা যাচ্ছে মানে কি, সে হচ্ছে গিয়ে বেশ বড় সড় একটা ধমনী, মোটা সোটা মহাধমনী, যেটাকে আমরা বলি কি, মহাধমনীর ইংলিশ হচ্ছে অ্যাওর্টা। সেই অ্যাওর্টাটা দিয়ে সে তখন রক্তটাকে কি করবে? সারা দেহে হচ্ছে পাঠিয়ে দিবে, কারণ তার তো অক্সিজেন যুক্ত রক্তের প্রয়োজন নাই, সমগ্র দেহে তো অক্সিজেনটা সাপ্লাই দিতে হবে। তখন সে সমগ্র দেহে সেই অক্সিজেন যুক্ত রক্তটা পরিবহন মানে পাঠিয়ে দিবে। তাহলে দেখো, আমরা কিন্তু খুব সহজে কার্ডিয়াক চক্রটা মনে রাখতে পারি। প্রথমে কি ঘটনা ঘটে? প্রথমে অ্যাট্রিয়ামের হচ্ছে গিয়ে কি ডায়াস্ট্রল হবে। অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রল যখন হবে, তখন অ্যাট্রিয়াম গুলো, ডায়াস্ট্রল মানে কি, ভালো করে মাথায় সেট করে নাও এবং লিখে নাও। ডায়াস্ট্রল মানে প্রসারণ। প্রসারণ মানে রেস্ট নেওয়া। রেস্ট নেওয়ার সময় তুমি তোমার হাত পা ছড়িয়ে দাও, মানে তোমার শরীরটাকে প্রসারিত করো। হৃৎপিণ্ডটাও, হৃৎপিণ্ডের অ্যাট্রিয়াম গুলোও প্রসারিত হয়েছে। প্রসারিত হওয়া মানে সে তার ভিতরে আয়তন বেড়ে গেছে। রক্ত বলছে, আরে ভাই জায়গা পাইছি, এখনই অ্যাট্রিয়ামে যাব। কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো সুপিরিয়র ভেনা কেভা দিয়ে, ইনফিরিয়র ভেনা কেভা দিয়ে, দেহের নিচের অংশ থেকে, সুপিরিয়র ভেনা কেভা থেকে, ভেনা কেভা দিয়ে উপরের অংশ থেকে, এবং ক্যারোটিড সাইনাস দিয়ে ডান অ্যাট্রিয়ামে চলে আসছে। সেখান থেকে অ্যাট্রিয়াম বলছে, আরে রক্ত কি আর জায়গা দিতে পারি না, অ্যাট্রিয়াম পাঠিয়ে দিচ্ছে ডান ভেন্ট্রিকলে। ভেন্ট্রিকল বলছে কি, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আমি কি করব? এটাকে পাঠিয়ে দিচ্ছে পালমোনারি ধমনী দিয়ে ফুসফুসে, কারণ ফুসফুসেই পারে একমাত্র কার্বন ডাই অক্সাইডটাকে দেহের বাইরে থেকে, দেহের বাইরে বের করে দিতে, এবং অক্সিজেনটাকে হচ্ছে দেহের ভিতরে, দেহের রক্তের মাধ্যমে হচ্ছে গিয়ে কি সারা দেহে পরিবাহিত করতে। তাহলে এরপরে কি হলো? ফুসফুসে চলে গেছে, তখন ফুসফুস পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্তটাকে পাঠাইছে বাম অ্যাট্রিয়ামে। তারপর বাম অ্যাট্রিয়াম আবার প্রসারিত হয়েছে, তখনই অক্সিজেন যুক্ত রক্তটা আসছে। আসার পরে বাম অ্যাট্রিয়াম বললো, আমিও আর জায়গা দিতে পারতেছি না। তখন বাম অ্যাট্রিয়াম সংকুচিত হয়ে গেল, রক্ত চলে গেল বাম ভেন্ট্রিকলে। সেখানে ভাবলো কি যে, আচ্ছা, এই এখানে হচ্ছে গিয়ে কি, রক্ত যখন বাম ভেন্ট্রিকলে আসলো, তখন সে ভাবলো যে, যে বাম ভেন্ট্রিকলে আমি অক্সিজেন নিয়ে, যুক্ত রক্ত নিয়ে কি করব? সারা দেহে এখন পাঠানোর প্রয়োজন, দেহ অক্সিজেনের অভাবে মরে যাচ্ছে, দেহের কোষগুলো। তখন সে ওটার মাধ্যমে সারা দেহে হচ্ছে গিয়ে কি করবে? অক্সিজেন যুক্ত রক্তটা পাঠিয়ে দিবে। তাহলে এটাই ছিল কিন্তু কার্ডিয়াক চক্র, ঠিক আছে? এটাই কিন্তু ছিল কি, এটাই ছিল হচ্ছে কি আমাদের হৃৎপিণ্ডের গঠন প্লাস কার্ডিয়াক চক্র। তাহলে তোমাদের অনেকেরই প্রশ্ন আসছে, আমি একটু দেখি কি কি প্রশ্ন করে। ওকে, আমাকে হচ্ছে গিয়ে একজন প্রশ্ন করছে যে ক্যারোটিড সাইনাস মানে কি। দেখো, তুমি চিন্তা করো যে আমাদের হচ্ছে গিয়ে কি, মানে প্রত্যেকটা অঙ্গের মধ্যেই কিন্তু কি রক্ত নালী আছে, কারণ রক্ত নালীর মধ্যে দিয়ে রক্ত পরিবাহিত হয়। রক্ত হচ্ছে গিয়ে কি পুষ্টি পদার্থ হচ্ছে মানে বিভিন্ন অঙ্গে হচ্ছে গিয়ে কি করে? সাপ্লাই দেয়। এখন হৃৎপিণ্ডের বেঁচে থাকার জন্য তো পুষ্টির প্রয়োজন, কারণ হৃৎপিণ্ডের ভিতরে পেশি আছে, পেশিগুলো সংকুচিত হবে, প্রসারিত হবে। এই পুষ্টিগুলো দেওয়ার জন্য হৃৎপিণ্ডের ভিতরেও অবশ্যই রক্তনালী থাকবে, তাই না? হৃৎপিণ্ডের নিজস্ব পুষ্টি পদার্থ মানে সাপ্লাই পাওয়ার জন্য হৃৎপিণ্ডের ভিতরে কিছু রক্তনালী থাকবে। সেই রক্তনালীগুলোকেই আমরা বলি কি? ক্যারোটিড সাইনাস, ঠিক আছে? তাহলে তাদেরকে আমরা বলবো কি? ক্যারোটিড সাইনাস। এই ক্যারোটিড সাইনাস দিয়ে কি করবে? এই ক্যারোটিড মানে ক্যারোটিড সাইনাস মানে হচ্ছে গিয়ে কি, ক্যারোটিড ধমনী, এদের দিয়ে কি করে? এদের দিয়ে হচ্ছে গিয়ে হৃৎপিণ্ডের ভিতরে রক্ত প্রবাহটা, সরি ক্যারোটিড ধমনী না, ক্যারোটিড সাইনাস, এদের মধ্যে দিয়ে এটা কি করে? যে হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে রক্তের সাপ্লাই দেয়। তাহলে হৃৎপিণ্ডের মধ্যে যখন পুষ্টি সাপ্লাই দিবে, তখন সেখানেও তো কিছু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলে সেই কার্বন ডাই অক্সাইডটা হচ্ছে গিয়ে কি করবে? এই ক্যারোটিড সাইনাস হয়ে হচ্ছে কানেক্টিয়ামে আসে। এখন তোমরা আমাকে বলো তো দেখি,
যে আমরা যে এই যে কার্ডিয়াক চক্রটা পড়লাম, এই যে সাইকেল, এই ঘটনাটা আসলে কত কত টাইমের মধ্যে এই ঘটনাটা ঘটবে। এই যে আমি টোটাল ঘটনাটা এতক্ষণ ধরে বর্ণনা করলাম, এই ঘটনাটা ঘটতে তোমার দেহে আসলে কত সময় নেয়, কতটুকুন টাইম নেয়, এটা সবাই আমাকে একটু কমেন্টে জানো। এবং স্টুডেন্ট দেখে আমি কমে যাচ্ছে, তার মানে কি তোমাদের আসলে ভালো লাগছে না আপুর কথাগুলো? দেখো, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে আমি একটা প্রশ্ন করেছিলাম যে আপু উপরে যে ঘটনাটা বলেছি, সেই ঘটনাটা হতে আসলে কতটুকুন সময় লাগে? তোমার দেহে এই ঘটনাটা হতে কতটুকু সময় লাগে আমাকে একটু জানাবে। তাহলে বায়োজেনিক নিয়ন্ত্রণ, দেখো এই যে হার্টের মধ্যে এতগুলি ঘটনা ঘটতেছে, এই ঘটনাগুলি তো তোমার আসলে কি নিজে নিজেই ঘটতেছে, এগুলি আসলে কিভাবে ঘটে? এটা কি বাইরে থেকে তো কেউ আসলে, তুমি চিন্তা করো তোমার হাতটা দিয়ে কাউকে তুমি থাপ্পড় দিবা, ধরো এই হাতটা দিয়ে আমি হচ্ছে কাউকে থাপ্পড় দিব, তখন আমার কি এই হাতটা আমি নিজের ইচ্ছায় নাড়াচ্ছি? তাহলে এটা কি আমার ঐচ্ছিক ঘটনা, মানে আমি নিজের ইচ্ছায় হাত নাড়াবো, আমার ইচ্ছা আমি হাত হচ্ছে এখন কি করব, নাড়াবো না, তখন আমি হাতটা হচ্ছে গিয়ে কি করব, বন্ধ করে রাখবো। ঠিক আছে? তাহলে আমি আমার হাতটা নিজের ইচ্ছায় নাড়াতে পারি, নিজের ইচ্ছায় বন্ধ করতে পারি। তাহলে দেখো, এই যে ঘটনাটা, এই ঘটনাটা হচ্ছে গিয়ে কি আমার ঐচ্ছিক ঘটনা। কিন্তু হার্টের ক্ষেত্রে কি তুমি তোমার হার্টকে বলবা এই হার্ট থাম, তুই এখন পাম্প করবি না? তোমার হার্ট কি শুনবে? সে তো বলবে আরে বেটা তুই চুপ থাক, আমি এখন পাম্প না করলে তুই বাঁচবি কেমনে? হার্ট কিন্তু কারো কোনো কথা শুনে না। তাহলে হার্ট কি করে? হার্টের এই যে নিয়ন্ত্রণ, এই যে হার্টের মধ্যে সংকোচন প্রসারণ, এটা যে কার কোনো কথা শুনতেছে না, বাইরের কোনো ধরনের কোনো উদ্দীপনাই তাকে প্রভাবিত করতে পারতেছে না, তাই না? তাহলে বাহ্যিক কোনো উদ্দীপনা ছাড়াই এই নিয়ন্ত্রণটা হচ্ছে হচ্ছে এই নিয়ন্ত্রণটা হচ্ছে তাহলে যে নিয়ন্ত্রণটা, যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়া হৃৎপিণ্ড হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক ভাবে হচ্ছে গিয়ে কি এটা চলতে থাকে, তার জন্য এই নিয়ন্ত্রণটাকে আমরা বলি কি মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ কি? যেই নিয়ন্ত্রণ হচ্ছে গিয়ে কি বাইরের কোনো উদ্দীপনা লাগবে না, বাইরের উদ্দীপনার কোনো প্রয়োজন নেই, হার্ট বলবে আরে বেটা আমি একাই 100, বাইরের কোনো উদ্দীপনা লাগবে না। তাহলে বাইরের কোনো উদ্দীপনা লাগবে না, এটা হবে কি স্বয়ংক্রিয়ভাবে, সে নিজে নিজে অটোমেটিক চলতে থাকবে, তুমি এটা কোনো, তোমার কোনো হাত নাই, তুমি এটা বাড়াইতেও পারবে না, কমাইতেও পারবে না, বন্ধও করতে পারবে না। ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণে চলে আসছি। তাহলে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ আসলে যে ঘটনাটা ঘটে এখানে হচ্ছে গিয়ে কি, দেখো আমাদের হার্টের মধ্যে এই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ গুলো হচ্ছে গিয়ে কি করে, যাদের মাধ্যমে ঘটবে তাদেরকে আমরা বলি কি জাংশনাল টিস্যু। জাংশনাল টিস্যু, এই জাংশনাল টিস্যু গুলো কি করবে? এখন সবকিছুই যে কারো কোনো হেল্প ছাড়া ঘটবে তা তো না, এই জাংশনাল টিস্যু গুলো হচ্ছে হার্টের নিয়ন্ত্রণটাকে মেনটেন করবে। যে মানে হার্টের এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা হচ্ছে কার মাধ্যমে ঘটে? এই জাংশনাল টিস্যু দিয়ে। এই জাংশনাল টিস্যু আছে 4 ধরনের, এই জাংশনাল টিস্যু আছে 4 ধরনের। 4 ধরনের কি কি? 4 ধরনের আছে হচ্ছে এসএনও। তারপরে হচ্ছে গিয়ে কি জাংশনাল টিস্যুর মধ্যে আমরা আরো কি কি পাবো? জাংশনাল টিস্যুর মধ্যে আমরা পাবো হচ্ছে গিয়ে এবি নোড। তাহলে জাংশনাল টিস্যুর মধ্যে এসএ নোড, এসএ নোডটার ফুল ফর্ম কি? এসএ নোড, এসএ নোড, এসএ নোড মানে হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড, সাইনো অ্যাট্রিয়াল নোড। তাহলে সাইনো অ্যাট্রিয়াল নোডটা কোথায় থাকবে? সাইনো অ্যাট্রিয়াল নোডটা হচ্ছে গিয়ে থাকবে আমাদের ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে। ডান অ্যাট্রিয়ামের প্রাচীরে যেখানে সুপিরিয়র ভেনা কেভা এবং ডান অ্যাট্রিয়ামের যে সংযোগ স্থলটা, সেখানে থাকে কি এসএ নোড, যেটার ফুল ফর্ম হচ্ছে সাইনো অ্যাট্রিয়াল নোড। এবং এইটাকে আমরা কি বলি? এইটাকে আমরা বলবো পেস মেকার। শোনো, তোমরা কিন্তু অনেক সময় শুনে থাকো যে অমুকের হচ্ছে পেসমেকার, হার্টে পেসমেকার লাগাইছে, হার্টে পেসমেকার লাগাইছে। কেন পেসমেকার লাগায়? কারণ এই যে তার যে মায়োজেনিক নিয়ন্ত্রণটা, এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা কিন্তু কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। তখন তার হার্ট হচ্ছে গিয়ে নিচ থেকে স্বয়ংক্রিয়ভাবে সে হচ্ছে কোনো কাজ করতে পারতেছে না, হার্ট পাম্প করতে পারতেছে না, তখন বাইরে থেকে আমরা হচ্ছে গিয়ে কি একটা পেসমেকার লাগাই, একটা মেশিন লাগাই, যে মেশিনটা দিয়ে কি করবে, হার্টের এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা কন্ট্রোল করা যাবে। তাই যেহেতু তার মায়োজেনিক নিয়ন্ত্রণটা অফ হয়ে গেছে, মানে মায়োজেনিক নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে গেছে, তখন বাইরে থেকে আমরা পেসমেকার লাগাই। নর্মালি জাংশনাল টিস্যু হচ্ছে গিয়ে 4 ধরনের, তার মধ্যে হচ্ছে গিয়ে কি এসএ নোড কে আমরা বলি কি প্রাকৃতিক পেসমেকার, অর্থাৎ যেটা হচ্ছে গিয়ে কি প্রাকৃতিক ভাবে তোমার দেহে থাকবে।
যখন তোমার হচ্ছে গিয়ে কি পেসমেকার, তোমার হচ্ছে গিয়ে মায়োজেনিক নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যাবে, তখন আমরা হচ্ছে যেই পেসমেকারটা লাগাবো সেটাকে আমরা বলবো কৃত্রিম পেসমেকার। ওকে, তাহলে দেখো এসএ নোড প্রাকৃতিক পেসমেকার। কেন পেসমেকার বলা হয়? কারণ সব এই মায়োজেনিক নিয়ন্ত্রণ বা উদ্দীপনা শুরু হয় কিন্তু এসএ নোড থেকে। উদ্দীপনার শুরু এখান থেকে হবে, ঠিক আছে। এরপর এসএ নোডের পরে হচ্ছে গিয়ে থাকবে কি এবি নোড। এবি নোডটা কোথায় থাকবে? এর নাম হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তাহলে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড নাম থেকেই আমরা বুঝতে পারতেছি যে অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলারের মাঝে তাহলে এটা থাকবে, তাই না? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, তাহলে এটা কোথায় থাকবে? অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলারের মাঝখানে। তাহলে উদ্দীপনাটা প্রথম এসএ নোড তৈরি করলো। এসএ নোড থাকে কোথায়? ডান অ্যাট্রিয়ামে। তাহলে ডান অ্যাট্রিয়াম থেকে এই উদ্দীপনাটা হচ্ছে গিয়ে গেল কোথায়? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে বা হচ্ছে গিয়ে কি এবি নোডে। তাহলে এবি নোডটা থাকে হচ্ছে ডান অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের মাঝে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকলের প্রাচীরে। তাহলে উদ্দীপনাটা আস্তে আস্তে হচ্ছে গিয়ে কি অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়েছে। তারপরে সেই উদ্দীপনাটা যাবে হচ্ছে গিয়ে কি 3 নম্বরে থাকবে। 3 নম্বরে আমরা পাই হচ্ছে গিয়ে পারকিনজি তন্তু। এখন তোমাদের মনে হচ্ছে গিয়ে কি অনেক প্রশ্ন আসতে পারে যে আপু এই পারকিনজি তন্তুটা হচ্ছে গিয়ে কি, মানে পারকিনজি ফাইবার এটা কি? আচ্ছা, পারকিনজি ফাইবারটা আমরা পাবো হচ্ছে 4 নম্বর। আমরা পাই হচ্ছে গিয়ে কি মেইনলি বান্ডেল অফ হিস। 3-এ আমরা পাবো হচ্ছে গিয়ে বান্ডেল অফ হিস। এখন তোমাদের প্রশ্ন আসে যে বান্ডেল অফ হিস পার্টে কি আছে? মাসেল আছে, তাই না? যেটাকে আমরা পেশি বলি, এটা হচ্ছে গিয়ে কি মাংস। তাহলে এই যে হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে গিয়ে এরকমই কিছু পেশি থাকবে, সেই পেশিগুলোর মধ্যেই এক ধরনের পেশিকে আমরা বলি কি বান্ডেল অফ হিস, বা পেশি গুচ্ছকে আমরা বলি কি বান্ডেল অফ হিস। তাহলে উদ্দীপনাটা প্রথমে হচ্ছে গিয়ে কি এসএ নোডে ছিল, সেখান থেকে গেল কোথায়? সেখান থেকে গেল হচ্ছে এবি নোডে। এবি নোড থাকে কোথায়? এবি নোড থাকে হচ্ছে, দেখো কিভাবে উদ্দীপনাটা ছড়াচ্ছে। এসএ নোড ছিল ডান অ্যাট্রিয়ামে, ডান অ্যাট্রিয়ামে, সেখান থেকে উদ্দীপনা আসলো এবি নোডে। এবি নোডটা থাকে কোথায়? এবি নোড থাকে ডান অ্যাট্রিয়াম আর ডান ভেন্ট্রিকলের মাঝে। তাহলে উদ্দীপনাটা ধীরে ধীরে ডান অ্যাট্রিয়াম ডান ভেন্ট্রিকলের মাঝে যাচ্ছে। যখনই উদ্দীপনাটা যাচ্ছে মানে কি নিউজটা যাচ্ছে যে ভাই অ্যাট্রিয়াম সংকুচিত হয়েছে, ভেন্ট্রিকল ভাই আপনি এখন প্রসারিত হন। ওই যে সকালবেলা মানে ওই যে যখন ইফতারের সময়, ইফতার না সরি সেহরির সময় ডাক দেয় না সবাই ঘুম থেকে উঠে, ইফতারের সেহরির সময় হয়েছে, ঠিক তেমনি এসএ নোডের থেকে উদ্দীপনা যখন ধীরে ধীরে এবি নোডে যাবে তখন বলবে কি অ্যাট্রিয়াম সংকুচিত হচ্ছে, ভেন্ট্রিকল তাড়াতাড়ি প্রসারিত হন, এরকম একটা অবস্থা, বুঝছো? তখন আবার কি করে এবি নোড থেকে উদ্দীপনাটা যাবে কোথায়? হৃৎপেশিতে। হৃৎপেশিগুলোকে বলে কি ভাই তাড়াতাড়ি এখন হচ্ছে গিয়ে কি আপনি সংকুচিত হন। আপনি যদি সংকুচিত না হন তাহলে আমার এই ডান ভেন্ট্রিকলটা সংকুচিত হবে না। আর ডান ভেন্ট্রিকল সংকুচিত না হলে রক্তটা হচ্ছে গিয়ে কোথায় পৌঁছাতে পারবে না? রক্তটা হচ্ছে গিয়ে আমরা ফুসফুসে পাঠাতে পারবো না, তখন সেটা বান্ডেল অফ হিসে আসে। এবং সবশেষে আসে কি পার্কিনজি তন্তুতে। এই পার্কিনজি তন্তু হচ্ছে গিয়ে পুরো হৃৎপিণ্ডের প্রাচীর জুড়েই হচ্ছে গিয়ে থাকবে। এখন দেখো জাংশনাল টিস্যু তো আমরা পড়লাম, এরপরে আমি পড়বো আজকের দিনে সবচেয়ে হচ্ছে গিয়ে কি একটা মানে কি বলবো ঝামেলার একটা হচ্ছে গিয়ে কি টপিক। তোমাদের কাছে মনে হয় কি জিনিসটা খুবই ঝামেলা, তাহলে এই ঝামেলার জিনিস আজকে কিভাবে ক্লিয়ার হয় সেটাই আপু তোমাদেরকে দেখাবো। এবং সেই ঝামেলার জিনিসটা হচ্ছে গিয়ে কি ব্যারো রিসেপ্টর। আসলে ব্যারো রিসেপ্টর কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। দেখো আমাদের দেহে রক্তের হচ্ছে গিয়ে কি একটা চাপ প্রদান করে, কারণ রক্ত হচ্ছে গিয়ে সবসময় রক্তনালী দিয়ে যাচ্ছে, রক্তনালীর মধ্যে সে একটা প্রেসার ক্রিয়েট করবে। তাহলে প্রেসার ক্রিয়েট করার ফলে তখন হচ্ছে গিয়ে কি হয়, আমরা একটা রক্তচাপ অনুভব করি। সেই রক্তচাপটার মধ্যে একটা উচ্চ চাপ আছে আর একটা কি একটা নিম্ন চাপ আছে। উচ্চ চাপ হয় কখন? যখন হচ্ছে হৃৎপিণ্ডটা সংকুচিত হয়, সিস্টোলের সময় রক্তনালীর মধ্যে যে প্রেসারটা সেটাকে আমরা বলি কি উচ্চ রক্তচাপ। আর হৃৎপিণ্ডের যখন ডায়াস্টল অর্থাৎ রেস্টিং দশায় তখন তো চাপ কমে যাবে, সে এখন রেস্ট নিচ্ছে, তার কোনো প্রেসার কমে যাবে, তখন যে চাপটা হয় সেটাকে আমরা বলি নিম্নচাপ, নিম্ন রক্তচাপ। তাহলে এই যে উচ্চ রক্তচাপ হচ্ছে গিয়ে কি বলো, উচ্চ রক্তচাপ যত বা নিম্ন রক্তচাপ কত সেটা তোমরা সবাই আমাকে একটু কমেন্টে জানাও যে উচ্চ রক্ত মানে আমাদের হচ্ছে গিয়ে কি নরমালি রক্তচাপ আসলে কত থাকা কথা, একজন মানুষের রক্তচাপ কত থাকার কথা, ঠিক আছে? এখন দেখো রক্তচাপ যতই থাকার কথা থাকুক, কোন একটা মানুষের হঠাৎ করে দেখা গেল কি আমরা বলি না আরে ওনার হচ্ছে গিয়ে কি হাই প্রেশার, তাই না? হাই প্রেশার এটা বলি মানে কি হাই ব্লাড প্রেশার, ওনার ব্লাড প্রেশার হাই। তাহলে ওনার হাই ব্লাড প্রেশার, তাহলে এই যে যখন কারো রক্তের চাপটা বেড়ে যায়, আবার যখন কারো রক্তের চাপটা কমে যায়, সেই জিনিসটা কি হবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন, কারণ রক্তচাপ বেড়ে যাওয়া আমাদের জন্য খারাপ, রক্তচাপ কমে যাওয়া আমাদের জন্য খারাপ। তখন রক্তচাপ যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা কমাতে চাই।
আর রক্তচাপ যদি কমে যায় তখন সেটাকে আমরা বাড়াতে চাই। এই দুইটা ঘটনা, যে রক্তচাপের মধ্যে যে ভারসাম্য, কমে গেলে আমরা বাড়াবো, বেড়ে গেলে আমরা হচ্ছে কমাবো, এই ভারসাম্যটা রক্ষা করে যে, তার নাম হচ্ছে গিয়ে কি ব্যারো রিসেপ্টর। তাহলে ব্যারো রিসেপ্টর ভারসাম্য রক্ষা করে, এটা আমরা বুঝলাম। তো ব্যারো রিসেপ্টর আসলে কি? ব্যারো রিসেপ্টর আসলে হচ্ছে গিয়ে কি স্নায়ু। ব্যারো রিসেপ্টর হচ্ছে আমাদের কিছু স্নায়ু তন্তু। এই স্নায়ু গুলোই হচ্ছে গিয়ে আমাদের এই রক্তচাপটা যদি যখন কমে যাবে, স্নায়ুতে খবর চলে যাবে, আরে হৃৎপিণ্ডে রক্তের প্রেশার কমে গেছে, দেহে রক্তের প্রেশারটা কমে গেছে, তাড়াতাড়ি রক্তের প্রেশার বাড়ান। তখন আমরা রক্তের প্রেশারটা বাড়াবো, আর রক্তের চাপটা যখন বেড়ে যাবে তখন আমরা হচ্ছে গিয়ে কি রক্তের চাপটাকে কমাবো। দেখো এই যে ঘটনা, এই যে স্নায়ু যারা এই নিয়ন্ত্রণটা করে, রক্তচাপের ভারসাম্য রক্ষা করে, তাদেরকে আমরা বলি কি ব্যারো রিসেপ্টর। এবং তারা যে নিয়ন্ত্রণটা যে প্রক্রিয়ার মাধ্যমে ঘটায়, সেটাকে আমরা বলবো কি ব্যারো রিফ্লেক্স। ব্যারো রিফ্লেক্স। তাহলে ব্যারো রিসেপ্টর হচ্ছে এক ধরনের স্নায়ু যারা হচ্ছে গিয়ে রক্তচাপ নিয়ন্ত্রণ করবে, এবং এই যে ব্যারো রিসেপ্টর গুলো যেই প্রক্রিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করবে সেটাকে আমরা বলি ব্যারো রিফ্লেক্স। রিফ্লেক্স। ওকে, তাহলে দেখো ব্যারো রিসেপ্টরটা কিভাবে কাজ করে। ব্যারো রিসেপ্টর দুই ধরনের, একটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, আর একটা নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এখন দেখো নিম্নচাপ ব্যারো রিসেপ্টর, এনার আরেকটা নাম কি? এনার আরেকটা নাম হচ্ছে আয়তন ব্যারো রিসেপ্টর। আয়তন ব্যারো রিসেপ্টর। তাহলে আয়তন ব্যারো রিসেপ্টর কেন বলে? দেখো তোমার রক্তের প্রেশারটা কখন কমে যাবে? যখন তোমার রক্ত কমে যাবে, তাই না? রক্তের আয়তন কমে গেছে, তখন তোমার কি রক্তচাপ কমে গেছে, তখন এই নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কি করে? রক্তের আয়তনটাকে বাড়ায় দেয়। তাহলে সে সবসময় কাজ করে কি? আয়তন বাড়ানো কমানোর মাধ্যমে। এই ব্যারো রিসেপ্টর সবসময় কাজ করে কি? আয়তন বাড়ানো কমানো নিয়ে। দেখো রক্ত কমে গেছে, তখনই তো রক্তের প্রেশার কমে যাবে, তখন আমাদের কি করতে হবে? রক্তটাকে বাড়াইতে হবে। তখন সেখানে কি কাজ করবে? নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আবার রক্তের চাপ অনেক হচ্ছে গিয়ে কি করছে? বেড়ে গেছে, বা রক্তের চাপ মনে করো কমে গেছে। দেখো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর যে রক্তের চাপ শুধুমাত্র বেড়ে গেলেই কাজ করবে, আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যে রক্তের চাপ কমে গেলেই কাজ করবে, এরকম কোনো কথা নেই। দুইজনই হচ্ছে রক্তচাপ বাড়ানো কমানো দুইটাতেই হচ্ছে গিয়ে কি ভারসাম্য আনতে পারে। এখন উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কিভাবে কাজ করে সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো তো, এটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। মনে করো একজনের রক্তের চাপটা কমে গেছে। রক্তের চাপ কমে যাওয়ার পরে এই খবরটা চলে যাবে কি ক্যারোটিড ব্যারো রিসেপ্টরে, আরেকটা চলে যাবে কোথায়? অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টরে। তাহলে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর মানে কি? যে অ্যাওর্টার মধ্যে কিছু হচ্ছে গিয়ে স্নায়ু থাকবে। আমি আগেই বলেছি ব্যারো রিসেপ্টর হচ্ছে কিছু স্নায়ু। তাহলে অ্যাওর্টার মধ্যে কিছু স্নায়ু থাকবে, সেই স্নায়ুগুলো খবর পেয়ে যাবে, হাই হাই রক্তচাপ তো কমে গেছে, এখন তো এই মানুষটার সমস্যা হবে। আবার ক্যারোটিড ব্যারো রিসেপ্টর কোথায় থাকবে তাহলে? ক্যারোটিড ব্যারো রিসেপ্টর কোথায় থাকবে? ক্যারোটিড সাইনাসে থাকবে। ক্যারোটিড ব্যারো রিসেপ্টর কোথায় থাকবে সেটা এখন তোমাদের জানার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না, কারণ এগুলো আসলে তোমাদের এই লেভেলের পড়া না। তবে আমরা হচ্ছে গিয়ে কি মনে রাখবো, ক্যারোটিড সাইনাসে বা ক্যারোটিড ধমনীর মধ্যে হচ্ছে গিয়ে যে ব্যারো রিসেপ্টরটা থাকে সেটাই হচ্ছে গিয়ে কি ক্যারোটিড ব্যারো রিসেপ্টর। তাহলে চিন্তা করো রক্ত কমে গেছে, এখন হৃৎপিণ্ড রক্ত কমে গেছে, ক্যারোটিড ব্যারো রিসেপ্টর ক্যারোটিড সাইনাসে ক্যারোটিড ধমনীর মধ্যে যে স্নায়ু ছিল সে খবর পেয়ে গেছে। তারপর অ্যাওর্টার মধ্যে যে স্নায়ু ছিল সেও বুঝতে পারতেছে রক্ত অ্যাওর্টা দিয়ে কম যাচ্ছে। তখন তারা কি করবে? সেই ব্যারো রিসেপ্টর গুলো জেগে উঠবে। জেগে ওঠার পরে তারা সেটা কোথায় পাঠাবে? সেই তথ্যটা পাঠাবে স্নায়ুতে। ক্যারোটিড ব্যারো রিসেপ্টর পাঠাবে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুতে, অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর পাঠাবে সেই তথ্যটা ভ্যাগাস স্নায়ুতে। ভ্যাগাস স্নায়ু। এবং এরা কারা? এরা হচ্ছে গিয়ে কি, আমরা 12 জোড়া কর্টিক স্নায়ুর নাম দেখেছিলাম তাই না সমন্বয় চ্যাপ্টারে? সেখানে কিন্তু ছিল গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু, আরেকটা হচ্ছে গিয়ে কি ভ্যাগাস স্নায়ু, তাই না? তাহলে অ্যাওর্টিক ব্যারো রিসেপ্টর তাড়াতাড়ি ভ্যাগাসকে খবর পাঠাইছে, ও স্যার স্যার রক্তের চাপ তো কমে গেছে, এখন কি হবে? তারপরে কি ক্যারোটিড ব্যারো রিসেপ্টর তাড়াতাড়ি খবর পাঠিয়েছে গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ুকে, স্যার রক্তের চাপ কমে গেছে তাড়াতাড়ি বাড়ান। তখন এই স্নায়ুগুলো কি করবে? স্নায়ুগুলো হচ্ছে গিয়ে কি করবে? মেডুলা অবলঙ্গাটায়। মেডুলা অবলঙ্গাটা আমরা জানি যে আমাদের মস্তিষ্কের মধ্যে অনেকগুলো অংশ থাকে, তার মধ্যে একটা অংশ হচ্ছে মেডুলা অবলঙ্গাটা, তথ্যটা মেডুলা অবলঙ্গাটায় পাঠাবে। মেডুলা অবলঙ্গাটা তখন তাড়াতাড়ি হৃৎপিণ্ড কার্ডিয়াক পেসমেকার মানে কি ওই যে এসএনওর, তারপরে হচ্ছে গিয়ে কি আর্টারি শিরা, এদেরকেই তথ্য পাঠাবে যে আরে বেটা তোরা কি করতেছস, রক্তের চাপ কমে গেছে। তখন আর্টারি শিরা এগুলি কি করবে? দেখো আর্টারি শিরা নরমালি ছিল কি এইরকম, মনে করো একটা ধমনী, আর্টারি মানে তো ধমনী, তাহলে এই ধমনীটার এরকম একটা আকার ছিল তাই না? এর লেন্থ ছিল মনে করো কি 2 সেন্টিমিটার, সরি এর প্রস্থ উইডথ ছিল হচ্ছে গিয়ে 2 সেন্টিমিটার। তখন সে কি করবে? সে তাড়াতাড়ি করবে কি সংকুচিত হয়ে যাবে আর একটু চিকন হয়ে যাবে।
যখন সে চিকন হয়ে যাবে তখন এখান দিয়ে রক্ত যাইতে গেলে চারিদিকে হচ্ছে চাপ প্রয়োগ করবে, তখন সে কি করবে, এরা হচ্ছে গিয়ে সংকুচিত হয়ে যায়, শিরাগুলো সংকুচিত হয়ে যায়, ধমনীগুলো হচ্ছে গিয়ে কি সংকুচিত হয়ে যায়, প্লাস হৃৎপিণ্ড হচ্ছে গিয়ে কি জোরে জোরে সংকোচন ঘটাবে। সংকোচন যখন ঘটাবে তখনই কি করবে, চাপটা বেড়ে যাবে। তারপরে হৃদস্পন্দন খুব বেশি দ্রুত হবে এবং হৃৎপিণ্ড হচ্ছে সজোরে সংকুচিত হবে, এবং এই যখন সংকুচিত হয়ে যাবে তখনই হচ্ছে রক্তের চাপটা আবার কি করবে, বেড়ে স্বাভাবিক হয়ে যাবে। তাহলে কি ঘটনা ঘটলো, রক্তের চাপ কমে গেল, তখন ক্যারোটিড ব্যারোরিসেপ্টর আর অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর তারা জেগে উঠলো, বললো যে তাড়াতাড়ি খবর পাঠাইলো গ্লসোফ্যারেঞ্জিয়ালকে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর যে আরে ভাই, আরে স্যার রক্তর চাপ কমে গেছে, আর ভ্যাগাসকে খবর পাঠাইলো কি অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর। তখন এই স্নায়ু দুইজন মিলে বললো কি, আরে মেডুলা অবলঙ্গটাকে খবর জানে, মেডুলা অবলঙ্গটাই পারবে ওই হৃদপেশি গুলোকে সাইজ করতে। তখন মেরুল অবলঙ্গটা তাড়াতাড়ি হৃদপেশি, কার্ডিয়াক পেসমেকার, আর্টারি, শিরা এদেরকে বললো তোরা এটা কি করস, রক্তের চাপ কমে গেছে, তাড়াতাড়ি রক্তের চাপ বাড়া। তখন তারা বলবে কি স্যার আর কোনো উপায় নাই, তখন তারা সংকুচিত হয়ে যাবে। যত বেশি সংকোচন করবে, তুমি চিন্তা করো কোন একটা জিনিস যখন তুমি হচ্ছে কি করো, চাপ মানে সংকুচিত করো, তখন সেটার ভিতরে কি জিনিসগুলো প্রেশার বেড়ে যায়, তখন তার ভিতরে প্রেশার বেড়ে যাবে, আর প্রেশার বাড়লেই রক্তের চাপ আবার স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো রক্তের চাপ স্বাভাবিক হয়ে গেল, রক্তচাপ কমে গেলে এই ঘটনা ঘটে। আর রক্তের চাপ বেড়ে গেলে, তোমরা যদি এই ফ্লো চার্টটাই পড়ো তাহলে রক্তের চাপ বেড়ে গেলে কি ঘটনা ঘটে সেটাও লিখতে পারবা। কি করবা জানো, কোনো এক ঢিলে আমরা দুই পাখি মারবো। জাস্ট এখানে লিখবা কি রক্তের চাপ কমে গেলে, এই জায়গাটার মধ্যে লিখবা কি রক্তের চাপ বেড়ে গেলে, তারপর সবকিছু সেম, তথ্যগুলিও পাঠাবে যে রক্তের চাপ বেড়ে গেছে, মেডুলাতে তথ্য পাঠাবে, কিন্তু এইখানে একটা হচ্ছে গিয়ে কি হবে, হৃদস্পন্দনটা তখন কি হবে, তখন হচ্ছে ধীরে হবে। রক্তের চাপ বেড়ে গেছে, এখন আমাদের কাজ কি, রক্তের চাপটা কমানো। তখন কি করবে, হৃদস্পন্দনটা হচ্ছে গিয়ে ধীর গতিতে হবে, ধীর গতিতে হলেই তো রক্তের প্রেশারটা কমে যাবে। এবং এই যে হৃৎপিণ্ড যখন, তখন কি সংকুচিত হবে না, হৃৎপিণ্ড তখন কি হবে, হৃৎপিণ্ড তখন প্রসারিত হবে। আর প্রসারিত মানে কি, রেস্টিং ফেজ, রেস্টিং দশায় তার কি হয়, প্রেশার কম থাকে, চাপ কম থাকে, তখন কি হবে, রক্তের চাপ এখানে কি বেড়ে যাওয়ার জায়গায় তোমরা কি লিখবা, কমে স্বাভাবিক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এক ঢিলে কিন্তু দুই পাখি মেরে ফেললাম। তাহলে এটা ছিল কি, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর। তাহলে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর মেইনলি স্নায়ু দিয়ে এই কাজগুলো ঘটায় ফেললো। নিম্নচাপ ব্যারোরিসেপ্টরের ক্ষেত্রে আমি বলছি কি, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর হচ্ছে গিয়ে কি করবে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর আয়তন নিয়ন্ত্রণ করবে। চিন্তা করো একটা মানুষের অনেক বেশি হচ্ছে পানি শূন্যতা, বা তার হলো কি ডায়রিয়া হয়েছে, এখন ডায়রিয়া হওয়ার পরে তার দেহ থেকে হচ্ছে গিয়ে কি পানি বের হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে মূত্রের সাথে পানি বের হয়ে যাচ্ছে। তখন পানি বের হওয়ার সাথে সাথে দেখা যায় কি যে তার দেহের চাপ কমে যায়, কারণ কি দেহের মধ্যে যে ফ্লুইড ছিল, ফ্লুইড কমে গেছে। ঠিক আছে, এই পানির সাথে কিছু পরিমাণে রক্তের মধ্যে আমরা জানি রক্ত রস থাকে, সেই রক্ত রসও বের হয়ে যায়। তখন দেহে ফ্লুইডের ঘাটতি হয়, অর্থাৎ দেহে পানির পরিমাণ কমে যায়, তখন দেহে চাপ কমে যায়, কারণ পানির পরিমাণ কম, দেহে পানির আয়তন অর্থাৎ ফ্লুইডের আয়তন কমে গেছে, তখন রক্তের প্রেশারটাও হচ্ছে গিয়ে কি করে, কমে যাবে। তখন কি হবে, তখন নিম্নচাপ ব্যারোরিসেপ্টরটা হচ্ছে সক্রিয় হয়ে উঠবে। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর মেইনলি হচ্ছে গিয়ে কি করে, আমাদের যে রেচন প্রক্রিয়া, ওই রেচন প্রক্রিয়ার সাথে রিলেটেড। ও কি করবে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সক্রিয় হয়ে আমাদের মস্তিষ্কের মধ্যে হচ্ছে গিয়ে কি থাকে, একটা অংশ হাইপোথ্যালামাস, সেই হাইপোথ্যালামাসকে বলবে ভাই দেহে হচ্ছে গিয়ে কি রক্তের চাপটা কমে গেছে, এখন আমরা কি করব। তখন ওরা বলবে কি, দেহ থেকে রক্ত মানে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাচ্ছে, দেহের রক্তের আয়তনও কমে গেছে, রক্তের চাপ কমে গেছে, হাইপোথ্যালামাসকে তথ্য পাঠায় যায়। হাইপোথ্যালামাস বলছে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে কি এই খবরটা পিটুইটারিকে জানাই। পিটুইটারি হচ্ছে গিয়ে কি মাস্টার গ্ল্যান্ড, তাই না, এর থেকে হচ্ছে বেশ কিছু হরমোন নিঃসরণ ঘটে। এরকমই একটা হরমোন হচ্ছে এডিএইচ, এডিএইচ যার ফুল ফর্ম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, বা এর আরেকটা নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, ভ্যাসোপ্রেসিন। তাহলে এই অ্যান্টি ডাইউরেটিক হরমোনকে চিন্তা করো, আমরা এই ফ্লো চার্টটা লিখলে কিন্তু খুব ভালো হয়। নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সচল হবে, হাইপোথ্যালামাসকে তথ্য পাঠাবে, হাইপোথ্যালামাস কি করবে, পিটুইটারিকে সেই খবরটা পাঠাবে। পিটুইটারি কি করবে, পিটুইটারি অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন হরমোন নিঃসরণ করবে। অ্যান্টি ডাইউরেটিক হরমোন নিঃসরণের পর এই ভ্যাসোপ্রেসিন হরমোনটা কি করবে, আমাদের যে রেচন প্রক্রিয়ার মধ্যে রেনাল টিউবুল গুলো ছিল, রক্ত নালী গুলো ছিল, সেই রক্ত নালী গুলোকে বলবে কি, মানে সরি,
আমাদের হচ্ছে কি রেচন নালী যে ছিল, হ্যাঁ, আমাদের সেই রেচন নালীগুলোকে বলবে যে তোমরা বেশি বেশি পানি শোষণ করে নাও, তোমরা মূত্রের সাথে পানি বের হইতে দিও না। পানি বের হইতে দিলেই কি হবে, দেহে পানির পরিমাণ কমে যাবে, তখন রক্তের আয়তনও কমে যাবে, তখন রক্তের চাপ কমে যাচ্ছে, তাড়াতাড়ি পানিগুলোকে শোষণ করে নাও, পানিগুলোকে বের হতে দিও না। তখন কি করবে বলতো, আমাদের রেচন নালীতে বা বৃক্ক নালী, বৃক্ষীয় যে নালিকাগুলো আছে, বৃক্ক নালীগুলোর মধ্যে পানিটা হচ্ছে গিয়ে কি করবে, বৃক্কীয় নালিকার মধ্যে পানি শোষণ বাড়িয়ে দিবে। পানি শোষণ যদি বাড়িয়ে দেয় তার মানে কি, মূত্রের সাথে বেশি পরিমাণে পানি বের হতে দিচ্ছে না, তাহলে পানি শোষণ বেড়ে গেছে, মানে কি দেহে পানির পরিমাণ বেড়ে গেছে, তাহলে দেহে রক্তের পরিমাণও বেড়ে যাবে। কারণ কি, পানির সাথে, এই পানিটা হচ্ছে প্লাজমা, প্লাজমার পরিমাণও বেড়ে যাবে, প্লাজমার পরিমাণ বাড়লে রক্তের পরিমাণও বেড়ে যাবে। যখনই রক্তের পরিমাণ বেড়ে যাবে তখনই কি হয়ে যাবে বলতো, রক্তের চাপ স্বাভাবিক হয়ে যাবে, অর্থাৎ কি রক্তচাপ বেড়ে স্বাভাবিক হয়ে যাবে। কারণ ঘটনা কি ছিল, রক্তচাপ কমে গেছিল, তখন রক্তচাপটা বেড়ে যাবে। ওকে, তাহলে এটা ছিল কিন্তু ব্যারো রিসেপ্টর। দেখো ব্যারো রিসেপ্টরটা কত সহজ, কিন্তু এই জিনিসগুলোকে বইয়ের ভাষাগুলো এরকম আমরা অনেক বেশি কঠিন মনে করে ফেলি, তাই না? ব্যারো রিসেপ্টর কিন্তু অনেক সহজ। প্রথমটা যেটা আমি দেখাইছি ওটা যদি ওভাবে পড়ো তোমাদের জন্য আশা করি অনেক বেশি সহজ হয়ে যাবে। অনেকে আমাকে প্রশ্ন করেছো গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু কি আর ভ্যাগাস স্নায়ু কি। শোনো, আমাদের মস্তিষ্কের পেছনে থাকে কি স্পাইনাল কর্ড, তাই না? সেখানে হচ্ছে কি নিয়ে কি করে, সেখান থেকে 12 জোড়া কর্টিক স্নায়ু বের হয়, 12 জোড়া কর্টিক স্নায়ু বের হয়। এই 12 জোড়ার মধ্যেই হচ্ছে গিয়ে কি, একটার নাম গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু এবং আরেকটার নাম কি ভ্যাগাস নার্ভ। এবং তোমরা যারা হচ্ছে গিয়ে কি এইচএসসি 2021 ব্যাচ, তারা কিন্তু তোমাদের সমন্বয় চ্যাপ্টারটা পড়েছো, এবং সমন্বয় চ্যাপ্টারের মধ্যে কিন্তু আমরা সবসময় বলি যে 12 জোড়া কর্টিক স্নায়ুর নাম হচ্ছে গিয়ে কি, খুব সুন্দর করে পড়তে হবে, খুব সুন্দর করে মনে রাখতে হবে, এবং এগুলি সিরিয়াল মেনটেন করে মনে রাখতে হবে যে কত নাম্বার স্নায়ুর নাম কি। গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু হচ্ছে গিয়ে কি, গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু হচ্ছে 9 নাম্বার, এই 12 জোড়া কর্টেক্স স্নায়ুর মধ্যে 9 নাম্বার স্নায়ুটার নাম গ্লসোফ্যারেঞ্জিয়াল স্নায়ু, আর 10 নাম্বার স্নায়ুটার নাম হচ্ছে গিয়ে কি ভেগাস স্নায়ু বা ভেগাস নার্ভ। ওকে, তাহলে ভেগাস আর গ্লসোফ্যারেঞ্জিয়াল কি সেটা কিন্তু আমরা বুঝে গেছি। এখন তোমাদেরকে হচ্ছে গিয়ে কি আমার একটা প্রশ্ন, যে এই যে পেসমেকার, আমি বলছি যে প্রাকৃতিক পেসমেকারটা হচ্ছে গিয়ে কি এসএনও, আরেকটা পেসমেকার আমাদের দেহে আছে, সেটাকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। তাহলে রিজার্ভ পেসমেকার আমরা কাকে বলি? তোমরা সবাই আমাকে একটু, যারা যারা জয়েন করে আছো, রিজার্ভ পেসমেকার আমরা কাকে বলি এটা আমাকে একটু উত্তরটা দিয়ে ফেলো। রিজার্ভ পেসমেকার, এটা কিন্তু একটা অ্যাডমিশনে আসা প্রশ্ন। রিজার্ভ পেসমেকার আমরা কাকে বলি, এটা একটু উত্তর দিয়ে ফেলো। ঠিক আছে, যারা যারা আছো, রিজার্ভ পেসমেকার কাকে বলি এটা একটু উত্তর দিয়ে ফেলো। দেখো, যখনই হচ্ছে গিয়ে কি মায়োজেনিক, আচ্ছা, যখনই হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণটা নষ্ট হয়ে যাবে তখনই হচ্ছে গিয়ে আমরা কি করি, বাইরে থেকে একটা কৃত্রিম পেসমেকার লাগাই, তাই না? কৃত্রিম পেসমেকার, এবং এই কৃত্রিম পেসমেকারের মেয়াদকাল দেখা যায় কি 5 থেকে 10 বছর। এবং এখানে সবচেয়ে একটা হচ্ছে গিয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো, যে একজন মানুষ যার হচ্ছে গিয়ে কি কৃত্রিম ভাবে পেসমেকার লাগানো, তার কিন্তু কি হয়, ওইটা কিন্তু ব্যাটারি চালিত থাকে, কৃত্রিম পেসমেকারে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়, ব্যাটারি চালিত থাকে। ওই মানুষটা যদি মারা যায় তাহলে কিন্তু কি করে, তার হার্ট কিন্তু পাম্প করতে থাকে, কারণ তার মধ্যে হচ্ছে কি ওই পেসমেকারে যে ব্যাটারিটা আছে, হ্যাঁ, সে তো হচ্ছে চালু আছে, তার কিন্তু হার্ট পাম্প করতে থাকে। আমরা কিন্তু বুঝতে পারি না, মানুষটা মারা যাওয়ার বেশ কিছুক্ষণে, প্রায় মনে করো যে 30 মিনিট পরে হচ্ছে গিয়ে হয়তো বা হার্টের পাম্পটা বন্ধ হবে, ওই কৃত্রিম পেসমেকারটা হচ্ছে অফ হবে। তাহলে দেখো জিনিসটা কিন্তু আসলেই কি বেশ একটু ভয়ানকই লাগে, তাই না? যে মানুষ মরে গেছে তারপরও তার হার্ট পাম্প করতে থাকে। যাই হোক, তাহলে দেখো এখানে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নের উত্তর কেউ দিতে পারতেছো না, ব্যাপার কি? আমি হচ্ছে গিয়ে বলেছি যে রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়। দেখো, রিজার্ভ পেসমেকার হচ্ছে গিয়ে বলা হয়, আমরা ওই যে এসএ নোট পড়েছিলাম, এভি নোট পড়েছিলাম, তাই না? তাদের মধ্যে হচ্ছে এভি নোটকে আমরা বলি রিজার্ভ পেসমেকার। কেন বলি, কারণ হচ্ছে গিয়ে কি, এই যে এসএ নোটটা কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে তার কাজটা করবে কি, তাই আমরা রিজার্ভ হিসেবে রাখি কি এভি নোটকে। তখন এভি নোটটা হচ্ছে গিয়ে কি এসএ নোটের কাজটা করে, তাও মায়োজেনিক নিয়ন্ত্রণটাকে হচ্ছে গিয়ে কি করে চালু রাখে। কিন্তু কোনো কারণে দুইজনই নষ্ট হয়ে গেছে, তখনই হচ্ছে গিয়ে কি হবে, মায়োজেনিক নিয়ন্ত্রণটা হচ্ছে গিয়ে কি হবে, একদমই টোটালি আমরা দেখবো কি যে মায়োজেনিক নিয়ন্ত্রণ নষ্ট হয়ে গেছে, তখন আমরা কৃত্রিম ভাবে পেসমেকার লাগাবো। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, তোমরা এখানে হচ্ছে বেশ কিছু রোগের কথা বলা হয়েছে, রোগের কথা বলা হয়েছে, এবং রোগগুলো নিয়ে কি হয় দেখা যায় কি অনেক বেশি ভ্রান্ত ধারণা আছে। কিরকম ভ্রান্ত ধারণা, দেখো আমি যদি একটু বলি,
যে আমরা দেখি কি যে কখনো কখনো আমাদের হচ্ছে গিয়ে রক্তের মধ্যে কিছু চর্বি জাতীয় উপাদান যদি বেশি হয়ে যায়, তখন সেই চর্বিগুলো জমা হয়ে হচ্ছে গিয়ে কি করে প্লাক তৈরি করে, তাই না? এবং সেটাকে আমরা বলি অ্যাথেরোমেটাস প্লাক, যেখানে হচ্ছে গিয়ে কি রক্তনালীর মধ্যে, রক্তনালীর ভিতরে জায়গায় জায়গায় হচ্ছে চর্বি পদার্থগুলো একদম ব্লক তৈরি করে ফেলবে। তাহলে এর মধ্যে দিয়ে যে রক্ত চলাচল হওয়ার কথা ছিল, সেই রক্তগুলো চলাচল করতে পারবে না। তাহলে এই যে ব্লক তৈরি করে ফেলতেছে, এই ব্লক গুলোর মধ্যে দূর করার জন্য আমরা কি করি? আমরা করি হচ্ছে এনজিওপ্লাস্টি। এনজিওপ্লাস্টি। এখন এনজিওপ্লাস্টি, যেটাকে হচ্ছে গিয়ে আমরা বলি কি, এনজিওপ্লাস্টির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এনজিওপ্লাস্টিটা বর্তমানে যেটা হচ্ছে গিয়ে কি করে ইউজ করা হয়। এনজিওপ্লাস্টি কিন্তু অনেক ধরনের হয়, বেলুন এনজিওপ্লাস্টি হয়, তারপরে হচ্ছে গিয়ে কি করে করোনারি স্টেন্টিং হয়, তাই না? করোনারি স্টেন্টিং এনজিওপ্লাস্টি, তারপরে বেলুন এনজিওপ্লাস্টি, লেজার এনজিওপ্লাস্টি, অ্যাথেরোটমি। তাহলে এখন বর্তমানে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে করোনারি স্টেন্টিং। এবং এই করোনারি স্টেন্টিং এর মধ্যে হচ্ছে গিয়ে কি করি আমরা, বহুল প্রচলিত এনজিওপ্লাস্টির চাইতেও তোমরা সবচেয়ে বেশি শুনে থাকবা কি হার্টে রিং পড়াইছে। এবং এখানে কি হয় দেখা যায় কি কোন কোন মানুষের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি করে এসে ইচ্ছা মতো চিকিৎসকের হচ্ছে গিয়ে কি করে বলে যে, ওই যে অমুক লোক হচ্ছে গিয়ে একটা বয়স্ক লোক, তার হচ্ছে গিয়ে হার্টের সমস্যা, তার ক্ষেত্রে ডাক্তার বলছে কি হার্টে হচ্ছে ব্লক ধরা পড়ছে। ব্লক মানে কি, যে হার্টের মধ্যে এরকম চর্বি জমা হয়ে হচ্ছে তার রক্তনালীগুলোকে বন্ধ করে দিচ্ছে, রক্তনালীকে, রক্ত তার ভিতর দিয়ে যেতে পারতেছে না। তাহলে রক্ত যদি যেতে না পারে, হার্টে তো রক্ত প্রবাহ হচ্ছে চলবে না, তখন ব্লক ক্রিয়েট করে। এবং তখন বলে কি যে অমুক হচ্ছে গিয়ে কি মনে করো ধরে নি, মানে অমুকের হচ্ছে গিয়ে 3টা ব্লক, তো তার হচ্ছে গিয়ে ডাক্তার রিং পরাইতে বললো না, রিং পরানো মানে করোনারি স্টেন্টিং এ কিন্তু প্রচুর খরচ, ওর তাদেরকে রিং পরাইতে বললো না, আমার হার্টে মাত্র একটা ব্লক, ডাক্তার আমাকে রিং পরাইতে বললো। সব কয়টা হচ্ছে গিয়ে চাষা, সব কয়টা হচ্ছে কষাই। মানে ডাক্তারের সাথে কষাই শব্দটা লাগাতে কিন্তু আমাদের খুব বেশি হচ্ছে দেরি হয় না, কিন্তু আমরা কিন্তু আসলে অনেক না বুঝেই এই ওয়ার্ডটা ইউজ করে ফেলি। দেখো করোনারি স্টেন্টিং বা মানে এনজিও করোনারি স্টেন্টিং যখন করানো হয়, একজন ডাক্তার কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা করেই করান। তোমার এই যে হৃৎপিণ্ডটা, হৃৎপিণ্ডের মধ্যে হচ্ছে গিয়ে কি মনে করো এটা হচ্ছে গিয়ে, যদিও আমি এটা কি আঁকতেছি, ধরে নেই হচ্ছে গিয়ে কি এটা হৃৎপিণ্ডের হচ্ছে গিয়ে ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে গিয়ে কি ডান ভেন্ট্রিকল, এটা বাম অ্যাট্রিয়াম, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, এটা হচ্ছে টোটাল হৃৎপিণ্ডটা। টোটাল এটা হচ্ছে গিয়ে কি হৃৎপিণ্ডটা। তো এই হৃৎপিণ্ডটার মধ্যে উপর থেকে আসবে সুপিরিয়র ভেনা কেভা, নিচ থেকে ডান এট্রিয়ামে আসতেছে ইনফিরিয়র ভেনা কেভা, আর এখান থেকে আসে কিছু ক্যারোটিড সাইনাস। এখন দেখো এই যে সুপিরিয়র ভেনা কেভা প্রবেশ করার পরে বেশ কিছু ক্ষুদ্র 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 রক্তনালীতে হচ্ছে গিয়ে কি করে বিভক্ত হয়ে যায়। এখন যার এই সুপিরিয়র ভেনা কেভার মধ্যে চর্বি জমা হয়ে গেছে, হ্যাঁ চর্বি জমা হয়ে ব্লক ক্রিয়েট করে ফেলছে, আর এখানে মনে করে একটা ব্লক হয়েছে, ব্লক ক্রিয়েট করছে, এখন রক্ত তো কোনোভাবেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত দেহের উপরের অংশ থেকে আসতে পারতেছে না, তখন দেহের উপরের অংশে কার্বন ডাইঅক্সাইড গুলো জমা হতে থাকতেছে। এটা রোগীর জন্য কতটা ক্ষতিকারক তোমরা বুঝতে পারতেছো। তাহলে কিন্তু কিছু কিছু রোগীর ক্ষেত্রে দেখা যায় কি যে মেইন যে রক্তনালীটা যেটা দিয়ে রক্ত হচ্ছে গিয়ে কি আসবে, মেইন যে সকল রক্তনালী আছে যেগুলো দিয়ে রক্ত হচ্ছে হৃৎপিণ্ডে আসবে বা হৃৎপিণ্ড থেকে রক্ত দেহের বিভিন্ন অংশে যাবে, সেইখানে হচ্ছে গিয়ে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় কি, সমস্যা হয় হচ্ছে গিয়ে কি এই ছোট ছোট রক্তনালীগুলোতে। এখন দেখো এই জায়গাটার মধ্যে সাপ্লাই দেওয়ার জন্য এই রক্তনালীটাও আছে, এই রক্তনালীও আছে, আরো বেশ কিছু রক্তনালী আছে। এখন এখানে এই রক্তনালীর গুলোর মধ্যে হচ্ছে ব্লক হয়েছে, ব্লক হইলেও আরো অনেকগুলো রক্তনালী আছে এই জায়গাটা সাপ্লাই দেওয়ার জন্য। তখন ডাক্তার কিন্তু তাকে বলে না যে আপনি হচ্ছে গিয়ে হার্টে রিং পরান বা করোনারি স্টেন্টিং করান, তাকে বলে না, কারণ এটার প্রচুর খরচ এবং এখানে কিন্তু 3টা 4টা ব্লক থাকলেও এখানে যেহেতু আরো অনেক রক্তনালী আছে এই জায়গাটায় রক্ত সাপ্লাই দেওয়ার জন্য, তাই এখানে আসলে কি করে, এখানে আসলে আমাদের রিং পরানোর প্রয়োজন পড়ে না। এখানে 3টাই ব্লক থাক 4টাই ব্লক থাক, কিন্তু যার মেজর ব্লাড ভেসেলে অর্থাৎ মেজর রক্তনালী গুলোর মধ্যেই হচ্ছে ব্লক ধরা পড়ছে, এখন সেটা একটা ব্লক ধরা পড়ছে, তখন আমরা বলি কি যে না হচ্ছে গিয়ে রিং পড়াতে হবে। তখন এটা আসলে কি তোমরা অবশ্যই কারো যদি তোমার আত্মীয় স্বজনের বা এরকম তোমার পরিচিত কারো হয়, আল্লাহর কাছে দোয়া করি এরকম কারো আসলে না হোক, কারণ এটা আসলে খুব বেশি প্যাথেটিক এবং প্রচুর খরচ হয়। তো যদি হয় তখন এটা হচ্ছে গিয়ে কি একটু খবর নিয়ে দেখবা যে ডাক্তার, কিন্তু ডাক্তার তোমরা তো এখন হচ্ছে কি মোটামুটি বুঝছো, মেজর রক্তনালীর মধ্যে হচ্ছে যদি ব্লক ধরা পড়ে তখনই হচ্ছে রিং পড়াইতে বলে, যেখানে হচ্ছে গিয়ে কি ওই রক্তনালী ছাড়া আর কোনো রক্তনালী নাই সাপ্লাই দেওয়ার জন্য ব্লাড, কিন্তু যে রক্ত যেখানে হচ্ছে গিয়ে আরো রক্তনালী আছে ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য, সেখানে আসলে ব্লক হলেও রিং পরানোটা অতটা জরুরি না, তখন হচ্ছে কি নর্মালি ওষুধ দেওয়া হয়। বুঝতে পেরেছো?
আচ্ছা, তাহলে আজকে হচ্ছে গিয়ে আমি বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেটা হচ্ছে গিয়ে আমি বলে দিব। দেখো এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কোনো কিছু থাকে সেটা হচ্ছে গিয়ে কি তোমাদের এই কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্র কাকে বলে? কার্ডিয়াক চক্রের মধ্যে হচ্ছে তোমার বইতে খুব সুন্দর করে লেখা আছে, ওইরকম করেই আমরা লিখবো। এবং তোমরা সবাই হৃৎপিণ্ডের চিত্রটা হচ্ছে আঁকা শিখে ফেলবা। তারপর দেখো হৃৎপিণ্ডের মধ্যে এরপরে কি 2 নম্বরে গুরুত্বপূর্ণ হচ্ছে রক্ততঞ্চন, অর্থাৎ কি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা। এরপরে 3 নম্বরে হচ্ছে গিয়ে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ, এবং বিভিন্ন টিস্যু কিভাবে মায়োজেনিক নিয়ন্ত্রণটা হচ্ছে গিয়ে কি মায়োজেনিক নিয়ন্ত্রণ কিভাবে বিভিন্ন জাংশনাল টিস্যু গুলোর মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেইটা। তারপরে এবং এর পরবর্তীতে হচ্ছে গিয়ে কি ওই যে শেষে কিছু রোগ বালাইয়ের কথা আছে, ওগুলি আসলে খুব একটা গুরুত্বপূর্ণ না। তবে সবার প্রথমে গুরুত্বপূর্ণ কি কার্ডিয়াক চক্র, তারপরে হচ্ছে হৃৎপিণ্ডের চিত্র, এরপরে হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রসেস, হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত প্রবাহ প্রক্রিয়া এবং হৃৎপিণ্ডের মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা সবাই খুব সুন্দর করে লিখে ফেলবো, মানে শিখে ফেলবো। এবং তোমাদের জন্য ব্যারো রিসেপ্টরটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। দেখো ব্যারো রিসেপ্টরটা আসলে খুব একটা পরীক্ষা আসে না, কিন্তু এখান থেকে এমসিকিউটা যেমন অ্যাডমিশনের জন্য হচ্ছে গিয়ে কি গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের মধ্যে হচ্ছে গিয়ে এমসিকিউ আসে। আচ্ছা হাসান, আপনি হচ্ছে হ্যাপি বার্থডে একটা স্টিকার দিয়েছো, আমি আসলে বুঝলাম না এখানে কার হ্যাপি বার্থডে। আচ্ছা, কারো যদি জন্মদিন থাকে তাহলে শুভ জন্মদিন আমার পক্ষ থেকে, আমি জানি না কার। আচ্ছা, ওকে, ঠিক আছে।